আসসালামু আলাইকুম প্রিয় শিক্ষার্থীরা, স্কুল অফ এক্সেলেন্সের পক্ষ থেকে তোমরা যারা ব্যবসায় শিক্ষা বিভাগ থেকে এবছর এইচএসসি পরীক্ষা দিয়েছো তাদের জন্য ফিনান্স, ব্যাংকিং ও বিমা এটি ঢাকা বিশ্ববিদ্যালয়ের যে বিগত সালের প্রশ্ন রয়েছে সেগুলোর উপর আমরা একটি বিশ্লেষণ ক্লাস নিয়ে আজকে তোমাদের সামনে এসেছি। এবং এই ক্লাসটি করার মাধ্যমে তোমরা ফিনান্স ফিনান্স যে আমাদের ঢাকা বিশ্ববিদ্যালয়ের প্রশ্ন হয়ে থাকে সেটির যে প্যাটার্ন বা ধরন এটি সম্পর্কে তোমরা সম্যক ধারণা পাবে। এবং তারই ধারাবাহিকতায় আজকে এই ক্লাসটি শুরু করছি। তোমরা জানো স্কুল অফ এক্সেলেন্স কিন্তু প্রথমবারের মতো সি ইউনিটের শিক্ষার্থীদের জন্য সি ইউনিট এক্সেলেন্ট অনলাইন কোর্স নিয়ে এসেছে। এবং এই কোর্সটি কিন্তু বাংলাদেশের যত পাবলিক বিশ্ববিদ্যালয় আছে, ঢাকা বিশ্ববিদ্যালয় সহ সকল পাবলিক বিশ্ববিদ্যালয়ের পূর্ণাঙ্গ প্রস্তুতির জন্য আমরা ডিজাইন করেছি। এই কোর্সটিতে কিন্তু তোমরা 180-রও বেশি লাইভ ক্লাস, 230-টিরও বেশি এক্সাম, এছাড়াও 24/7 ডাউট সলভ ওয়েব অ্যাপ রয়েছে আমাদের ডেডিকেটেড। তাছাড়া তোমরা যে ক্লাসগুলো করবে সেগুলো রেকর্ড সুবিধা, সকল ভার্সিটির পূর্ণাঙ্গ প্রস্তুতি একটি কোর্সের মাধ্যমেই, এবং হচ্ছে যে আমাদের প্রিমিয়াম টি শার্ট সেটিও কিন্তু পেয়ে যাচ্ছ। এবং একটি খুশির ব্যাপার হচ্ছে যে আমরা যে 25 আগস্টে আমাদের যে ক্লাস শুরু হবে সেটি কিন্তু এনরোলমেন্ট কার্যক্রম ইতোমধ্যে শুরু হয়েছে। তোমরা অনেকেই ভর্তি হয়েছে, তোমরা যারা ভর্তি হওনি বা এনরোল করোনি তারা কিন্তু চাইলে বিডিএসওই, আমি একটু লিখে দিচ্ছি, bdsoi.com, এখানে গেলেই কিন্তু আমাদের এই কোর্সটিতে এই মুহূর্তে অর্থাৎ 25 আগস্ট পর্যন্ত যদি তোমরা ভর্তি হও তাহলে কিন্তু 1500 টাকা ছাড়ে ভর্তি হতে পারবে আমাদের এই সি ইউনিট এক্সেলেন্ট অনলাইন কোর্সে। তো প্রিয় শিক্ষার্থীরা, যারা তোমরা জয়েন করেছো তারা আজকের এই ক্লাসটি মনোযোগ সহকারে করবে, এবং আমি বিশ্বাস রাখি এই ক্লাসটি করার মাধ্যমে তোমাদের ঢাকা বিশ্ববিদ্যালয়ের ফিনান্সের প্রশ্ন প্যাটার্ন সম্পর্কে একটি সম্যক ধারণা হবে, এবং যার মাধ্যমে তোমাদের এই ভর্তি প্রস্তুতি একেবারে শুরু থেকেই শুরু হয়ে যাবে ইনশাআল্লাহ। তো আমরা চলো আর বেশি দেরি না করে আজকের ক্লাসটি শুরু করি। এবং তোমরা যারা জয়েন করেছো তারা চাইলে তোমাদের বন্ধু যারা ব্যবসায় শিক্ষা ইউনিটের আছে তাদেরকে মেনশন দিতে পারো বা শেয়ার করতে পারো। তো আমরা আজকে প্রশ্ন বিশ্লেষণ মাস্টার ক্লাস ঢাকা বিশ্ববিদ্যালয়ের সি ইউনিটের ফিনান্স, ব্যাংকিং ও বিমা এই বিষয়টি দেখব। প্রথমে আমরা শুরু করছি 24-25 সেশন অর্থাৎ বিগত যে বছরটি রয়েছে এই বছরের প্রশ্ন দিয়ে। তো দেখো প্রিয় শিক্ষার্থীরা, আমরা 1 নং এমসিকিউতে কি দেখতে পাচ্ছি? কোন হস্তান্তরযোগ্য দলিল একই পক্ষের নিকট দুইবার উপস্থাপন করতে হয়? কোন হস্তান্তরযোগ্য ঋণের দলিল একই পক্ষের নিকট দুইবার উপস্থাপন করতে হয়? তাহলে দেখো এখানে 4টি অপশন রয়েছে: অঙ্গীকার পত্র, বিনিময় বিল, লভ্যাংশ পরোয়ানা এবং চেক। তাহলে দেখো এখানে বলছে যে হস্তান্তরযোগ্য দলিল, তাহলে হস্তান্তরযোগ্য দলিল কোনটি? 4টির ভিতর কোনটি দুইবার, মানে একই পক্ষের নিকট? আমরা জানি সাধারণত প্রত্যেকটি হস্তান্তরযোগ্য দলিলের 2টি পক্ষ থাকে কমপক্ষে, এর চেয়ে কিন্তু বেশিও পক্ষ থাকতে পারে, কিন্তু একটি পক্ষের নিকট দুইবার উপস্থাপন করতে হয় এমন দলিল আসলে কোনটি? তো দেখো আমরা প্রথমে চলে যাই অঙ্গীকারপত্র। অঙ্গীকারপত্র আসলে কি? অঙ্গীকারপত্র হচ্ছে যে তুমি আজকে একটি বিষয় ক্রয় করলে কোনো প্রতিষ্ঠান থেকে বা কারো কাছ থেকে ধার নিলে, সেটি তুমি হচ্ছে ভবিষ্যতে কোনো একটা সময়ে, ধরো এটা হতে পারে 1 মাস, 2 মাস, 3 মাস, কোনো একটি সময়ে পরিশোধ করার অঙ্গীকার, এটিকেই বলা হচ্ছে অঙ্গীকারপত্র। তো এক্ষেত্রে কি করা হয়? সাধারণত যার কাছ থেকে ক্রয় করা হয় তিনি একটি দলিল তৈরি করে, এবং এটি হচ্ছে যিনি ক্রেতা তার কাছ থেকে একটি সিগনেচার নিয়ে নেয়। অর্থাৎ এই যে যে দুটি পক্ষ আছে তাদের কাছে কিন্তু একবারই উপস্থাপন করতে হয়, অর্থাৎ ক্রেতার কাছে কিন্তু একবারই উপস্থাপন করতে হয় আমাদের যে অঙ্গীকারপত্র রয়েছে সেটি, দুইবার নয়। তাহলে আমাদের অপশন এ আমরা নিতে পারছি না। অপশন বি আমরা একটু দেখি, বিনিময় বিল। দেখো প্রিয় শিক্ষার্থীরা, বিনিময় বিল হচ্ছে এমন একটি দলিল যেখানে হচ্ছে যেটি কি করে, বিক্রেতা তৈরি করে। যেটি কে তৈরি করে? এই দলিলটি মূলত বিক্রেতা তৈরি করে। কে তৈরি করে? বিক্রেতা। তাহলে এই যে বিক্রেতা তৈরি করে, করার পর এটি হচ্ছে বিক্রেতা ক্রেতার নিকট পাঠিয়ে দেয়। বিক্রেতা কি করে? ক্রেতার নিকট পাঠিয়ে দেয়। ক্রেতার নিকট পাঠিয়ে দেয়। ক্রেতার নিকট পাঠিয়ে দেয়। তাহলে এই যে বিক্রেতা যে তৈরি করলো, ক্রেতার নিকট বিক্রেতা একটা সিগনেচার করে ক্রেতার নিকট পাঠিয়ে দিল। এই যে ক্রেতা, সে আবার সিগনেচার করবে, সে আবার কি করবে? সিগনেচার বা সাইন করবে, করার পরে পুনরায় আবার বিক্রেতার নিকট পাঠাবে, আবার পুনরায় বিক্রেতার নিকট পাঠাবে। তাহলে বিনিময় বিলে আমরা কি দেখতে পাচ্ছি? যে বিক্রেতা একটি দলিল তৈরি করে যেটি ক্রেতার নিকট পাঠায়, ক্রেতা আবার ওটি তৈরি করে বিক্রেতার নিকট আবার পুনরায় পাঠাতে হয়। অর্থাৎ একই পক্ষে এই যে বিক্রেতা, এই বিক্রেতার কাছে দুইবার পাঠাতে হয়। কয়বার? দুইবার আসে একটি দলিল। তাহলে এই যে দুইবার বিক্রেতার কাছে আসলো, এটিকে আমরা বলি বিনিময় বিল। এজন্য আমাদের যে প্রশ্নে রয়েছে একই পক্ষের নিকট দুইবার উপস্থাপন করতে হয়, এই যে বিনিময় বিল। তাহলে আমাদের অ্যান্সার কিন্তু বি আমরা দেখতে পাচ্ছি। তারপরে আমরা সি এবং ডি এই দুটি একটু বিশ্লেষণ করব। দেখো লভ্যাংশ পরোয়ানা, লভ্যাংশ পরোয়ানার ইংরেজিটা আমরা একটু দেখি। এটার পরোয়ানার ইংরেজি হচ্ছে ডিভিডেন্ড সার্টিফিকেট। কোন সার্টিফিকেট? ডিভিডেন্ড সার্টিফিকেট। তাহলে দেখো এই যে লভ্যাংশ পরোয়ানা, এটির ইংরেজি কিন্তু ডিভিডেন্ড সার্টিফিকেট। তাহলে এই যে ডিভিডেন্ড উত্তোলনের জন্য যে সার্টিফিকেট দেওয়া হয় বা লভ্যাংশ উত্তোলনের জন্য
শেয়ার মালিকদের যে সার্টিফিকেটটা দেওয়া হয় সেটি কিন্তু যে আমাদের লভ্যাংশ পরোয়ানা বা ডিভিডেন্ড সার্টিফিকেট নামে পরিচিত। তো যে আমাদের কোম্পানি যখন হচ্ছে লভ্যাংশ ঘোষণা করে তখন কিন্তু এই যে ডিভিডেন্ড সার্টিফিকেট দিয়ে দেয়, যে তুমি চাইলে যে কোনো ব্যাংক থেকে এই সার্টিফিকেট দেখিয়ে তোমার যে লভ্যাংশ রয়েছে সেটি তুলতে পারবা। তো এটা কিন্তু দুই পক্ষ মানে কোনো একটি পক্ষের নিকট দুইবার যাওয়া আসা করতেছে না, তো এটিও কিন্তু আমরা নিতে পারতেছি না। তোমরা বুঝতে পারতেছো কিনা এটাও কিন্তু আমাকে একটু জানাও। তোমরা আশা করি আমি প্রত্যেকটি অপশন কিন্তু তোমাদেরকে বিশ্লেষণ করে বোঝাচ্ছি যে ঢাকা বিশ্ববিদ্যালয়ের সি ইউনিটের প্রশ্নগুলো আসলে কেমন হয়, এই প্রশ্নের প্যাটার্নটা আসলে কি, কোথা থেকে প্রশ্ন আসে সেগুলো আমি বলে দিব। তো এই বিষয়গুলো যারা বুঝতে পারতেছো না বা না বুঝলে আমাকে কমেন্টে জানাতে পারো। আমি চেষ্টা করতেছি তোমাদেরকে একেবারে লাইন ধরে লাইন বাই লাইন পূর্ণাঙ্গভাবে প্রস্তুতি নেওয়ানোর জন্য। তো আমরা চলে যাই আমাদের ডি নম্বর, যে চেক রয়েছে। চেক চেক কি? চেক হচ্ছে ব্যাংকের প্রতি গ্রাহকের শর্তহীন অর্থ পরিশোধের আদেশ। তাহলে এটিও কিন্তু যখন তুমি দিয়ে দিচ্ছ কাউকে, সেটি কিন্তু আর তোমার কাছে ব্যাক আসছে না, বা ব্যাংকের কাছেও দুইবার যাচ্ছে না, বা যে চেকটি পাচ্ছে সেও কিন্তু দুইবার কারো কাছ থেকে পাচ্ছে না, একবারই পাচ্ছে। তো এই যে দুইবার কথাটি বলছে, দুইবার উপস্থাপন, এটি কিন্তু শুধুমাত্র যে আমাদের বি নাম্বার অপশন এটির সাথে যায়, আর কোনোটির সাথে যায় না। আশা করি তোমরা সবাই বুঝতে পারছো, বুঝতে না পারলে অবশ্যই আমাকে জানাবা। তো আমরা চলে যাব আমাদের 2 নং যে এমসিকিউ রয়েছে, কেন্দ্রীয় ব্যাংকের ঋণ নিয়ন্ত্রণের পরিমাণবাচক পদ্ধতির অন্তর্ভুক্ত নয় কোনটি? দেখো, কেন্দ্রীয় ব্যাংকের ঋণ নিয়ন্ত্রণের যে পদ্ধতি রয়েছে সেই পদ্ধতির ক্ষেত্রে আবার আমরা জানি কয়টি, সেটি আমরা একটু দেখব। তোমরা যারা জানো যে ঋণ নিয়ন্ত্রণের পদ্ধতি কয়টি সেটি একটু কমেন্টে জানাও। তোমরা যারা জানো ঋণ নিয়ন্ত্রণের পদ্ধতি কয়টি সেটি একটু জানাও। এই যে এখানে কিন্তু বলতেছে যে পরিমাণবাচক, এই যে পরিমাণবাচক, তাই তো? তাহলে পরিমাণবাচক পদ্ধতির অন্তর্ভুক্ত নয় কোনটি? আবার দেখো নয়, তাহলে পরিমাণবাচক যেগুলো আছে সেগুলো হবে না উত্তর, যেটি পরিমাণবাচক নয় সেটি আমাদেরকে দাগাতে বলছে। এখন আমাদের প্রথমেই যেটি জানতে হবে, তোমরা যারা জানো তারা একটু কমেন্টে জানাও, ঠিক আছে? তো হচ্ছে কেন্দ্রীয় ব্যাংকের ঋণ নিয়ন্ত্রণের পরিমাণবাচক পদ্ধতির অন্তর্ভুক্ত নয় কোনটি? তো ঋণ নিয়ন্ত্রণের আগে আমাদের জানতে হবে কয়টি পদ্ধতি আছে, এটি আগে আমাদেরকে জানতে হবে। প্রথমে কি জানতে হবে? ঋণ নিয়ন্ত্রণের কয়টি পদ্ধতি আছে। তো প্রিয় শিক্ষার্থীরা, কেন্দ্রীয় ব্যাংকের ঋণ নিয়ন্ত্রণের পদ্ধতি আছে দুইটি। কয়টি? দুইটি পদ্ধতি আছে। কয়টি পদ্ধতি? দুইটি। একটি হচ্ছে পরিমাণবাচক, এই যে যেটি লিখে দিয়েছে পরিমাণবাচক, একটি পদ্ধতির নাম হচ্ছে আমরা বলতে পারি পরিমাণবাচক। কি কি? একটি হচ্ছে পরিমাণবাচক পদ্ধতি, প্রথমটি হচ্ছে পরিমাণবাচক পদ্ধতি। তাহলে কেন্দ্রীয় ব্যাংকের ঋণ নিয়ন্ত্রণের পদ্ধতি বললাম দুইটি, যার প্রথমটি হচ্ছে পরিমাণবাচক। তাহলে এই যে দেখো পরিমাণবাচক লিখলাম। এরপরে আরো একটি পদ্ধতি রয়েছে যেটি হচ্ছে গুণগত। যেটি কি? গুণগত। প্রিয় শিক্ষার্থীরা ভালো করে বুঝে নাও, গুণগত। তাহলে দেখো গুণগত একটি, আরেকটি হচ্ছে পরিমাণগত। এখন এই যে দুইটি যে ঋণ নিয়ন্ত্রণের পদ্ধতি, এর ভিতর আরো অনেক শ্রেণীবিভাগ রয়েছে। শ্রেণীবিভাগ বলতে পরিমাণবাচকের ভিতরে অনেকগুলো পদ্ধতি রয়েছে, আবার গুণগতের ভিতরে অনেকগুলো পদ্ধতি রয়েছে। তো আমাদেরকে বলতেছে এই যে পরিমাণবাচক, এই পরিমাণবাচকের মধ্যে নয় কোনটি, বা এই যে অন্তর্ভুক্ত নয়, অন্তর্ভুক্ত নয়, নয় কথাটি খেয়াল করতে হবে। তোমরা প্রায়ই কিন্তু এই বিষয়টা ভুল করে ফেলো, যে নয় আছে, বহির্ভূত আছে নাকি অন্তর্ভুক্ত আছে, এই বিষয়গুলো একটু খেয়াল করতে হবে। এই ধরনের একটু ট্যাকটিক্যাল প্রশ্ন কিন্তু ঢাকা বিশ্ববিদ্যালয় প্রায়ই করে থাকে, যেটি সহজ, যে তুমি এই দুইটা পদ্ধতির ভিতরে যা যা আছে এগুলো যদি একটু জানো তাহলে কিন্তু পারবা। কিন্তু এই যে নয় কথাটি দিয়ে তোমাদের মাথা এলোমেলো করে দিবে, ঠিক আছে? যে নয় কথাটি আর খেয়াল করবে না, প্রশ্নের উত্তর হয়ে যাবে ভুল। তো এই বিষয়গুলো কিন্তু আমি বারবার তোমাদেরকে বলি। তাহলে দেখো এই যে পরিমাণবাচকের ভিতর কি কি পদ্ধতি আছে আমরা একটু দেখি। দেখো পরিমাণবাচকের ভিতর প্রথম যে পদ্ধতি সেটির নাম বলা হয় ব্যাংক হার নীতি। সেটিকে কি বলা হয়? ব্যাংক হার নীতি। এরপরে দুইয়ে রয়েছে খোলা বাজার নীতি। দুইয়ে কি রয়েছে? খোলা বাজার নীতি। আর তিনে রয়েছে জমার হার পরিবর্তন নীতি। এই তিনটি হচ্ছে পরিমাণবাচকের মধ্যে। তাহলে এই যে অপশন বি সি ডি দেখতেছি আমরা, এই তিনটাই কিন্তু কার ভিতর যায়? পরিমাণবাচকের ভিতর যায়। কিসের ভিতর যায়? পরিমাণবাচকের ভিতর যায়। আর এই যে গুণগত, গুণগতর ভিতরে প্রথমে আছে বরাদ্দকরণ, বরাদ্দকরণ নীতি, বরাদ্দকরণ। এরপরে রয়েছে প্রচার, এরপরে রয়েছে কি? প্রচার। তারপরে রয়েছে শাস্তিমূলক ব্যবস্থা, শাস্তিমূলক ব্যবস্থা, শাস্তিমূলক ব্যবস্থা। আরো একটি রয়েছে যেটিকে বলা হয় প্ররোচনা। কি বলা হয়? প্ররোচনা। তাহলে দেখো পরিমাণবাচকের ভিতরে আমরা তিনটি দেখলাম, ব্যাংক হার নীতি, খোলা বাজার নীতি, জমার হার পরিবর্তন নীতি। আর এই যে গুণগত পরিবর্তন, এর ভিতর দেখলাম বরাদ্দকরণ নীতি, প্রচার নীতি, শাস্তিমূলক ব্যবস্থা এবং প্ররোচনা, এগুলোকে আমরা বলি গুণগত। তাহলে তোমাকে বলতেছে যে পরিমাণবাচক পদ্ধতির অন্তর্ভুক্ত নয়, তাহলে পরিমাণবাচকের ভিতরে এই তিনটা আছে, এই তিনটা তো হবেই না, তাহলে গুণগত বের করতে বলছে। তোমাকে কি বের করতে বলছে? গুণগত। এখন দেখো গুণগতের ভিতর কয়টা আছে,
এই যে চারটা, বরাদ্দকরণ, প্রচার, শাস্তিমূলক এবং প্ররোচনা। দেখো আমাদের অপশন এতেই রয়েছে ঋণের বরাদ্দকরণ নীতি। তাহলে এটা যাচ্ছে কোথায়? এই যে বরাদ্দকরণের ভিতর যাচ্ছে, এবং এটা কিন্তু এই গুণগতের ভিতর রয়েছে। কিসের ভিতর রয়েছে? গুণগতের ভিতরে। তাহলে দেখো পরিমাণবাচক পদ্ধতির অন্তর্ভুক্ত নয় কোনটি? গুণগত যেগুলো সেগুলোই আমাদের পরিমাণবাচক ঋণ নিয়ন্ত্রণের পদ্ধতির অন্তর্ভুক্ত হবে না। তাহলে আমি আবারও বলতেছি যে পরিমাণবাচক ঋণের অন্তর্ভুক্ত নয় হচ্ছে যেগুলো গুণগতের ভিতর আছে, অর্থাৎ এই চারটার ভিতর যেটি থাকবে সেটি। অপশন এতেই আমাদের দিয়ে দিয়েছে বরাদ্দকরণ, সুতরাং অ্যান্সার হবে এ। তাহলে এই যে 2 নং প্রশ্নের উত্তর, এটির অ্যান্সার হবে কি? এ। আশা করি তোমরা সবাই বুঝতেছো। না বুঝলে আমাকে প্রশ্ন করবা, আমি যে প্রশ্নগুলো করি এগুলোর অ্যান্সার কমেন্টে দেওয়ার চেষ্টা করবা। তোমরা অনেকেই এই বিষয়গুলো পড়ে আসছো, তোমরা যারা পারো তারা হচ্ছে একটু অ্যাক্টিভ থাকার চেষ্টা করবা। তাহলে কি হবে, তোমাদের এই যে যে বিষয়গুলো পড়ে আসছো এগুলোকে একটু তোমরা এইচএসসিতে যে একাডেমিক যে বিষয়গুলো পড়ে আসছো এইগুলোর উপরেই কিন্তু প্রশ্ন করা হয়, কিন্তু একটু ইনডিরেক্ট, একটু অন্যরকমভাবে প্রশ্ন করা হয়। এই প্যাটার্নটাই তোমাদের ধরতে শিখতে হবে, তাহলেই কিন্তু তোমাদের ভর্তি প্রস্তুতি অনেক সহজ হয়ে যাবে। এবং ভর্তি প্রস্তুতিতে তোমরা যে এক্সামগুলো দিবা বা হচ্ছে বিভিন্ন বিশ্ববিদ্যালয়ে যে এক্সামগুলো দিবা এগুলোতে ধরতে খুব সহজ হবে যদি প্যাটার্নটা প্রথমেই ধরে নিতে পারো। তো আমি আশা করি তোমরা 2 নম্বরটা আসলে সবাই বুঝতে পারছো। আমি চলে যাই আমাদের 3 নং প্রশ্নে। দেখো 3-এ কি বলতেছে? ঝুঁকির কোন প্রকারটি বীমার আওতায় পড়ে? ঝুঁকির কোন প্রকারটি বীমার আওতায় পড়ে? তার মানে বীমার আওতায় পড়ে মানে কি? বীমাযোগ্য ঝুঁকি বীমার আওতায় পড়ে, অর্থাৎ কি? বীমাযোগ্য ঝুঁকি। দেখো বীমার ক্ষেত্রে ঝুঁকিকে 2 ভাবে ভাগ করা যায়, একটা হচ্ছে বীমাযোগ্য আর একটা হচ্ছে বীমাযোগ্য নয় বা অবীমাযোগ্য। তাহলে বীমাযোগ্য ঝুঁকি কোনটা? যেটা হচ্ছে বীমার আওতায় পড়ে। তাহলে বীমাযোগ্য ঝুঁকি, অনেক ঝুঁকি আছে যেগুলো বীমা করা যাবে না, আবার কিছু কিছু ঝুঁকি আছে যেগুলো কি বীমা করতে পারবা, যে এই ঝুঁকির এগেনস্টে তুমি হচ্ছে নিরাপত্তা ব্যবস্থা হিসেবে বীমা করে রাখতে পারো। এখন বীমা কোম্পানি কিন্তু তোমার সব ঝুঁকির ক্ষেত্রেই তোমার বীমা করে দিবে না। কিছু কিছু ঝুঁকি আছে যেগুলো বীমা করা যায়, আর যেগুলো হচ্ছে কিছু ঝুঁকি আছে যেগুলো হচ্ছে বীমা করা যাবে না। তো তোমরা যারা জানো যে বীমার আওতায় পড়ে এটি হচ্ছে বীমাযোগ্য, আর রয়েছে অবীমাযোগ্য ঝুঁকি। তো তোমরা চাইলে হচ্ছে বীমাযোগ্য ঝুঁকি কি কি আছে এগুলো একটু কমেন্টে লিখতে পারো, বা অবীমাযোগ্য ঝুঁকি কোনগুলো আছে এগুলো একটু কমেন্টে লিখতে পারো। তো প্রিয় শিক্ষার্থীরা আমি আবারও বলছি, ঝুঁকির কোন প্রকারটি বীমার আওতায় পড়ে? একটি হচ্ছে বীমাযোগ্য আর একটি হচ্ছে অবীমাযোগ্য। তাহলে যেহেতু আওতায় পড়ছে তাহলে হচ্ছে বীমাযোগ্য, তাহলে আমাদেরকে বীমাযোগ্য ঝুঁকিটা বের করতে হবে। এখন দেখো এখানে কি কি আছে? নৈতিক ঝুঁকি, গতিশীল ঝুঁকি, বিশুদ্ধ ঝুঁকি, অসীম ঝুঁকি। তাহলে এই যে যে চারটা অপশন আছে, এই চারটা ঝুঁকির ক্ষেত্রে বীমা কোম্পানি কোন ঝুঁকিটা হচ্ছে বীমা করবে আর বাকিগুলো করবে না? তাহলে একটা অপশনের ভিতর আছে যেটি হচ্ছে বীমা কোম্পানি এই ঝুঁকির বিপরীতে তোমাদেরকে বীমা করে দিবে, আর বাকিগুলোর ক্ষেত্রে কি হবে? যে বীমা করবে না। দেখো নৈতিক ঝুঁকি, প্রথমে কি আছে? নৈতিক ঝুঁকি। দেখো তুমি যদি হচ্ছে একটা কোম্পানির ব্যবস্থাপন বা ম্যানেজমেন্টে আসো, বা যে কোনো একটা বড় ধরনের পোস্টে আসো, এখন তোমার তো অবশ্যই নীতি নৈতিকতা থাকতে হবে, তাই না? এখানে যদি তুমি কারচুপি করো সেই ঝুঁকি তো হচ্ছে বীমা কোম্পানি বহন করবে না। যদি কোনো কারচুপি করো বা হচ্ছে স্বেচ্ছায় কোনো বিষয় চুরি করে ফেলো, তো এই বিষয়গুলো কিন্তু হচ্ছে নৈতিক ঝুঁকির আন্ডারে পড়ে। তো এই ঝুঁকি হচ্ছে বীমা করা যায় না, এই ঝুঁকি সাধারণত কি করা যায় না? বীমা করা যায় না। তাহলে এটা হচ্ছে বীমাযোগ্য না, এই ঝুঁকিটি কি বীমাযোগ্য নয় বা অবীমাযোগ্য ঝুঁকি। তাহলে এটা কি বীমাযোগ্য নয়। তাহলে প্রথম যেটি রয়েছে সেটি কিন্তু বীমাযোগ্য নয়, তাই তো? এরপর রয়েছে গতিশীল ঝুঁকি, যে ঝুঁকি পরিবর্তনশীল। গতিশীল মানে কি? যে ঝুঁকি পরিবর্তন হয়, সময়ের সাথে সাথে খালি পরিবর্তন হতেই থাকে, সেই ঝুঁকি আসলে বীমা কোম্পানিগুলো নিবে না। বীমা কোম্পানিরা সাধারণত স্থায়ী প্রকৃতির ঝুঁকিকে বীমা করে থাকে। তাহলে বীমা কোম্পানিরা কোন ধরনের ঝুঁকিকে বীমা করে থাকে? স্থায়ী প্রকৃতির যে ঝুঁকিগুলো আছে। গতিশীল বা যে ঝুঁকিগুলো সাধারণত পরিবর্তন হয়ে যায় খুব দ্রুত, সেগুলোর ঝুঁকি সাধারণত বীমা কোম্পানি বীমা করে না। তাহলে এই যে গতিশীল ঝুঁকি এটি হচ্ছে অবীমাযোগ্য ঝুঁকি। এরপর দেখো বিশুদ্ধ ঝুঁকি বা পিওর রিস্ক। বিশুদ্ধ ঝুঁকির আরেকটি নাম কি? পিওর রিস্ক। তাহলে এই যে পিওর রিস্ক, কোম্পানির ক্ষেত্রে যে মেন রিস্ক থাকে বা বিশুদ্ধ ঝুঁকি থাকে, এটি হচ্ছে আমাদের কোম্পানির ক্ষেত্রে যে অনিশ্চয়তা থেকে তৈরি হয়, এবং এই ঝুঁকি কিন্তু স্থায়ী প্রকৃতির। এই ঝুঁকি কি? স্থায়ী প্রকৃতির। তাহলে এই যে বিশুদ্ধ ঝুঁকি, কোম্পানির ক্ষেত্রে বিশুদ্ধ যে ঝুঁকি, এটি কিন্তু বীমাযোগ্য। এটি কি? বীমাযোগ্য। এটিকে আমরা কি বলবো? বীমাযোগ্য। তাহলে এই যে বীমার আওতায় পড়ে কোনটি? বিশুদ্ধ ঝুঁকি। বীমার আওতায় পড়ে কোনটি? বিশুদ্ধ ঝুঁকি, অর্থাৎ বীমাযোগ্য ঝুঁকি। তাহলে অপশন সি দেখতেছি কারেক্ট। এরপরে অসীম ঝুঁকি, যে ঝুঁকির আসলে কোনো সীমা পরিসীমা নয়, পরিসীমা নেই, তাহলে তোমাকে ক্ষতিপূরণ কিভাবে দিবে আসলে? তাহলে যে ঝুঁকির কোনো সীমা পরিসীমা নেই সেই ঝুঁকি আসলে বীমা কোম্পানি কখনোই কি বীমাযোগ্যের আওতায় আনে না বা বীমা করে দেয় না। তাহলে এটিও কিন্তু কি? বীমাযোগ্য নয়। তাহলে অপশন এ, বি,
এবং ডি, এই তিনটি হচ্ছে অবীমাযোগ্য ঝুঁকি। আর অপশন সি হচ্ছে আমাদের বিশুদ্ধ ঝুঁকি, যেটি কিন্তু বিমা করা যায়, বিমার আওতায় পড়ে। তাহলে আশা করি তোমরা সবাই বুঝতেছো, এবং আমি যে প্রশ্নগুলো করি সেই প্রশ্নগুলোর উত্তর দেওয়ার চেষ্টা করতে হবে, এবং যে কোনো প্রশ্ন থাকলে কমেন্টে জানাতে হবে, যেন আমি কি করতে পারি তোমাদেরকে, তোমাদের যদি কোনো ডাউট থাকে সেটিও কিন্তু সলভ করে দিতে পারি। আমাদের যে সি ইউনিট এক্সেলেন্ট অনলাইন কোর্স রয়েছে স্কুল অফ এক্সেলেন্সে, সেখানে কিন্তু তোমরা অনেকগুলো ফিচার, আমি প্রথমেও বলেছি আবার বলছি, ওখানে কিন্তু 24/7 অর্থাৎ 24 ঘন্টা আমাদেরকে কিন্তু মেন্টররা থাকে, অ্যাক্টিভ থাকে, এবং হচ্ছে তোমাদের যে কোনো প্রশ্নের সাথে সাথে কিন্তু তোমাদের সেই প্রাইভেট গ্রুপগুলোতে সলভ করে দেওয়া হয়। তো প্রিয় শিক্ষার্থীরা, তোমরা যারা এনরোল করনি তারা কিন্তু চাইলে বিডিএসওই এইটা গুগলে লিখলেই আমাদের ওয়েবসাইট পেয়ে যাবা, এবং 1500 টাকা ছাড়ে 25 আগস্ট পর্যন্ত ভর্তি হতে পারবে সেই কোর্সটিতে। এবং ওই একটি কোর্সের মাধ্যমে কিন্তু তোমরা পুরো পাবলিক বিশ্ববিদ্যালয়ের সি ইউনিটের পূর্ণাঙ্গ প্রস্তুতি নিতে পারবে, এবং ঢাকা বিশ্ববিদ্যালয় সহ আরও যে 10টি ইন্ডিভিজুয়াল বিশ্ববিদ্যালয় আছে এবং গুচ্ছভিক্ত 19টি বিশ্ববিদ্যালয় রয়েছে, টোটাল 29টি বিশ্ববিদ্যালয়ের প্রস্তুতি আমাদের একটি কোর্সেই হবে। তো আমরা চলে যাই আমাদের 4 নং এমসিকিউতে। কোন ধরনের বিমার ক্ষেত্রে ক্ষতিপূরণের চুক্তি প্রযোজ্য নয়? কোন ধরনের বিমার ক্ষেত্রে ক্ষতিপূরণের চুক্তি? দেখো, বিমাকে সাধারণত কি বলা হয়? বিমাকে সাধারণত কি বলা হয় তোমরা যারা জানো? বিমাকে সাধারণত কি বলা হয় একটু বলো। বিমাকে সাধারণত কি বলা হয়, কিসের চুক্তি বলা হয় বলো তো? বিমা তো এক প্রকার চুক্তি, তাই তো? বিমা হচ্ছে এক প্রকার চুক্তি, তাহলে এই চুক্তিকে সাধারণত কি বলা হয়? তাহলে বিমাকে সাধারণত বলা হয় ক্ষতিপূরণের চুক্তি। বিমাকে সাধারণত আমরা কি বলি? ক্ষতিপূরণের চুক্তি বলি। বিমাকে সাধারণত কোন ধরনের চুক্তি বলা হয়? ক্ষতিপূরণের চুক্তি। কিন্তু একটা বিমা আছে যেটা হচ্ছে ক্ষতিপূরণের চুক্তি নয়। একটি বিমা আছে, একটি মাত্র বিমা আছে যেটি হচ্ছে কি ক্ষতিপূরণের চুক্তি নয়। তাহলে অপশন দেখো একটু, অগ্নি বিমা, জীবন বিমা, নৌ বিমা, শস্য বিমা, এই সবগুলোর ক্ষেত্রে কোনটি হচ্ছে? সবগুলোর ক্ষেত্রে আমরা জানি সাধারণত ক্ষতিপূরণের চুক্তি, কিন্তু একটি বিষয় রয়েছে যেটির কোনো ক্ষতিপূরণ হয় না। তা দেখো, প্রথমে আমাদের যে অপশন রয়েছে অগ্নি বিমা, প্রথমে যে অপশনটি রয়েছে অগ্নি বিমা, তাই তো? তাহলে যদি কোনো প্রতিষ্ঠানের কোনো যদি মালামাল বা হচ্ছে যে কোনো ধরনের ম্যাটেরিয়াল, এটি যদি হচ্ছে আগুনে পুড়ে যায়, অগ্নি বিমার আওতায় পড়ে, তাই তো? তাহলে আগুনে যদি পুড়ে যায় সেক্ষেত্রে যে ক্ষতিটা হয় সেই ক্ষতির পরিমাণ তো আমরা টাকায় নির্ণয় করতে পারি, তাই না? তাহলে এই যে টাকায় নির্ণয় করতে পারি বা অর্থের অঙ্কে পরিমাপযোগ্য করতে পারি, তাহলে সেটা কিন্তু বিমা কোম্পানি ক্ষতিপূরণ আকারে দিতে পারে, ক্ষতিপূরণ আকারে দিতে পারে, এই যে অগ্নি বিমা, তাই তো? অগ্নি বিমা কি ক্ষতিপূরণের চুক্তি, তাহলে অগ্নি বিমাকে আমরা বলি কি ক্ষতিপূরণের চুক্তি। এরপরে দেখো জীবন বিমা, তাহলে দেখো জীবন বিমা, যদি জীবন বিমা কিসের উপর করা হয়? মানুষের জীবনের উপর, তাই তো? মানুষের জীবনের উপর। তাহলে কেউ যদি মারা যায়, তার যে মারা যাওয়ার ফলে যে ক্ষতি হয় সেটি কি কোনোভাবেই অর্থের অঙ্কে পরিমাপযোগ্য? কোনোভাবেই কি অর্থের অঙ্কে আমরা পরিমাপ করতে পারি যে এত টাকার ক্ষতি হয়েছে সে মারা যাবে? তো এইটা কিন্তু আমরা কোনোভাবেই করতে পারি না। আর বিমা কোম্পানি কি করতে পারে না, সেই তার যে মারা যাওয়ার ফলে যে ক্ষতি হয়েছে সেটা তো নির্ণয় করা যায় না, তো ক্ষতিপূরণ কিভাবে দিবে? এই জন্য জীবন বিমাকে কখনোই ক্ষতিপূরণের চুক্তি বলা হয় না। এই যে জীবন বিমাকে কখনো ক্ষতিপূরণের চুক্তি বলা হয় না। আমাদের কি বলছে? ক্ষতিপূরণের চুক্তি প্রযোজ্য নয়। তাহলে অ্যান্সার আসতেছে যে প্রযোজ্য নয় হচ্ছে জীবন বিমার ক্ষেত্রে। জীবন বিমার ক্ষেত্রে কি ক্ষতিপূরণের চুক্তি প্রযোজ্য নয়, এটিকে বলা হয় আর্থিক নিশ্চয়তা। তাহলে জীবন বিমাকে আরেক নামে কি বলা হয়? আর্থিক নিশ্চয়তা। আর্থিক নিশ্চয়তা। তাহলে জীবন বীমার উদ্দেশ্য কি? আর্থিক নিশ্চয়তা প্রদান করা, ক্ষতিপূরণ দেওয়া নয়। আর্থিক নিশ্চয়তা প্রদান করা, ক্ষতিপূরণ দেওয়া নয়। কারণ একজন মানুষ মারা গেলে তার জীবনের যে মূল্য সেটি কোনোভাবেই পরিমাপ করা যায় না। তাহলে জীবন বীমার যে চুক্তি সেটিকে আমরা বলি হচ্ছে আর্থিক নিশ্চয়তার চুক্তি, ক্ষতিপূরণের চুক্তি বলি না। সাধারণত অন্য সকল বীমার ক্ষেত্রে আমরা কি বলি? ক্ষতিপূরণের চুক্তি। এরপরে নৌ বীমা, নৌযান সংক্রান্ত যে কোনো ধরনের দুর্ঘটনা বা জাহাজি মাল, জাহাজে যে পরিবহনকৃত মাল, এর উপর যে বীমা করা হয় সেটি যদি কোনো কারণে নষ্ট হয় বা জাহাজের বা শিপের যে যদি কোনো কারণে ক্ষতি হয়, সেটিকে আমরা নৌ বীমার আওতায় আনি, এবং এই ক্ষতিপূরণও কিন্তু কি টাকার অঙ্কে নির্ণয় করা যায়। সো এটিও হচ্ছে ক্ষতিপূরণের চুক্তি। সো আমরা এটিও হচ্ছে বলতে পারতেছি না যে ক্ষতিপূরণের চুক্তির আওতাভুক্ত নয়, এটা বলা যাচ্ছে না। এরপর আমরা চলে যাই শস্য বীমা। শস্যের ক্ষেত্রে ধরো অনেক সময় আগুনে পুড়ে যায়, অনেক সময় হচ্ছে ফসল হচ্ছে নষ্ট হয়ে যায়, সেক্ষেত্রে আমরা শস্য বীমা করে থাকি, এবং এটি হচ্ছে একটি ক্ষতিপূরণের চুক্তি। তো আমাদেরকে বলছে যে প্রযোজ্য নয়। দেখো, প্রত্যেকটা প্রশ্নে শেষে নয় কথাটি অ্যাড করে দিচ্ছে, এবং কিন্তু কি একটু কনফিউজ করার চেষ্টা করে যে নয় কথাটি শেষে অ্যাড করে দিয়ে অনেক সময় বহির্ভূত এই কথাটি বলে। তো তোমরা যারা দেখতেছো ক্লাসটি, তারা আশা করি এই প্যাটার্নটা কিন্তু ধরতে পারতেছো।
যে ঢাকা বিশ্ববিদ্যালয় কি করে এই যে ফিনান্সের ক্ষেত্রে নয় বহির্ভূত এই কথাগুলো কিন্তু অ্যাড করে দেয়। তো প্রশ্ন বিশ্লেষণ ক্লাসের আমাদের মূল উদ্দেশ্য হচ্ছে তোমাদেরকে প্রশ্নের প্যাটার্ন ধরানো। তুমি যে প্রস্তুতি শুরু করতেছো এই শুরুতেই কি করা উচিত, ঢাকা বিশ্ববিদ্যালয়ের প্রশ্ন কেমন হয় তুমি বলতে পারো যে ভাই আমি তো এখনো প্রস্তুতি নেওয়া শুরু করি নাই, প্রথমে কিভাবে একটা মানে বিগত সেশনের লাস্ট ইয়ারের কোশ্চেন সলভ করাচ্ছেন, তো এটা হচ্ছে কিভাবে যৌক্তিক হয়। আসলে দেখো প্রথমেই আমাদের সবচেয়ে গুরুত্বপূর্ণ যেটা আমাদের প্রশ্নের প্যাটার্ন জানা, না জানলে তুমি পড়বা কিভাবে। এজন্যই কিন্তু শুরুতেই আমরা একটু প্রশ্ন বিশ্লেষণ ক্লাস দিয়ে তোমাদেরকে হচ্ছে শুরু করাচ্ছি। তো তোমরা যারা দেখতেছো তোমরা আশা করি যে প্রশ্নের প্যাটার্ন আমার কিন্তু তোমাকে এই প্রশ্নের উত্তর তুমি হচ্ছে ক্লাসের পরে এমনিই পারবা, এমনি হয়তো শিখে যাবা, কিন্তু প্রশ্নের প্যাটার্ন ধরতে হবে। কিন্তু যে প্রশ্ন যে ট্যাকটিক্যাল ওয়েতে ঢাকা বিশ্ববিদ্যালয় করে, তো এই বিষয়গুলো কিন্তু ধরা শিখতে হবে, নাহলে কিন্তু হবে না। নাহলে কিন্তু ওই যে পরীক্ষায় তুমি সব জানো তারপরে প্রশ্নের অ্যান্সার ভুল করে ফেলতেছো। ঠিক আছে, কি বলতেছি, তাহলে প্রশ্নের প্যাটার্ন জানা বা ধরন জানা গুরুত্বপূর্ণ ভর্তি প্রস্তুতির একেবারে শুরু থেকেই তুমি যদি প্রশ্নের প্যাটার্ন ধরো তাহলে তুমি ওই টপিকে কিভাবে আসলে প্রশ্ন আসে ওটা তুমি যখন পড়বা তখন কিন্তু তোমার ব্রেনে অটোমেটিক্যালি কি চলে আসতে থাকবে যে আমার তো এইভাবে প্রশ্ন হয়, তাহলে আমাকে এইভাবে পড়তে হবে, এতদিন যেভাবে পড়ে আসছি এটাকে একটু চেঞ্জ করতে হবে, নাহলে কিন্তু বিশ্ববিদ্যালয়ের প্রস্তুতি একটু অন্যরকম, একটু কিন্তু অন্যরকম। ঠিক আছে, তো আমরা একাডেমিক লাইফে যেভাবে দেখি সচরাচর যে পড়ে যাই ওখান থেকেই প্রশ্ন আসে অ্যান্সার করি, হয়ে যায় আসলে। কিন্তু এইখানে কিন্তু আগে প্রশ্নের প্যাটার্ন না ধরলে কিন্তু কোনোভাবেই হবে না। তো আমরা চলে যাই আমাদের পরবর্তী এমসিকিউ, কোনটি ঝুঁকির পরিমাপ নয়। কোনটি ঝুঁকির পরিমাপ নয়, দেখো ঝুঁকি পরিমাপের অনেকগুলো পদ্ধতি আছে। এই দেখো এই প্রশ্নেও দেখো বিগত 24-25 সেশনের প্রশ্ন 5টা প্রশ্ন করতেছি, প্রথমটাই খালি হচ্ছে দেখলাম না, আর বাকি 4টা প্রশ্নের শেষে নয় কথাটা জুড়ে দিচ্ছে। তাহলে খেয়াল করো, তুমি পড়বা যে এই যে একটা বিষয়ের ভিতর শ্রেণী বিভাগ আছে ধরো 6-7টা, ধরো ঝুঁকির ধরনই ধরো দুই প্রকার, ধরো একটা হচ্ছে বীমাযোগ্য আর একটা অবীমাযোগ্য। তো হচ্ছে তুমি ধরো বীমাযোগ্যটা পড়ে গেলা, কিন্তু আসলো কি যে কোনটি বীমাযোগ্য ঝুঁকি নয়, তাহলে তোমার কি জানতে হবে দুইটার ক্ষেত্রেই এই যে শ্রেণীবিভাগ কোনটা কিসের ভিতর এটা কিন্তু খেয়াল রাখতে হবে। তো এইখানে দেখো ঝুঁকির পরিমাপ নয়, তুমি ঝুঁকির পরিমাপ শিখছো, ঝুঁকির পরিমাপ শিখছো 5টা, অ্যান্ড ওই 5টার নাম মনে রাখতে হবে, বা ঝুঁকির পরিমাপ শিখছো 4টা, ওই 4টার নাম মনে রাখতে হবে। তাহলে বাকি যেটা হচ্ছে আসবে ঝুঁকির পরিমাপ নয় সেটা হচ্ছে তোমার অ্যান্সার। তাহলে দেখো তোমার অপশন 3টা তোমার বাছাই করতে দেখতে হচ্ছে যে এগুলো হচ্ছে ঝুঁকির পরিমাপ, বাকি একটা হচ্ছে ঝুঁকির পরিমাপ, এটা তো আমি করি নাই, বা এটা হচ্ছে ওই ঝুঁকির পরিমাপগুলোর ভিতর ছিল না, সেইটা আমার অ্যান্সার। তো দেখো প্রশ্নগুলো কিভাবে আসে, তুমি অন্য ক্ষেত্রে দেখো সাধারণত আমাদের একাডেমিক লাইফে প্রশ্ন কেমন হয় যে হচ্ছে নিচের কোনটি ঝুঁকির পরিমাপ, তার মানে একটা হচ্ছে তোমার ঝুঁকির পরিমাপ দিয়ে দেয়, ধরো আদর্শ বিচ্যুতি হতে পারে বা যে কোনো কিছুই, আদর্শ বিচ্যুতি হতে পারে, ভেদাঙ্ক হতে পারে, এরকম যে কোনো একটা থাকে সঠিক অ্যান্সার, বাকিগুলো তুমি তো দেখো যে এগুলো আননোন, তার মানে এগুলো অ্যান্সার না। কিন্তু এখানে দেখো তোমার 3টা হচ্ছে যেহেতু 4টা অপশন, তো সর্বনিম্ন 3টা দিবে ঝুঁকির পরিমাপ আর একটি দেওয়া থাকবে 9, তো সেইটা হচ্ছে তোমার অ্যান্সার। তাহলে এইভাবে কিন্তু প্রশ্ন ধরে ধরে তোমার অ্যান্সার করতে হবে। বুঝতেছো কি না আমাকে জানাও, ঠিক আছে। তোমরা যারা বুঝতেছো না, যদি না বুঝে থাকো জানাও, আমি চেষ্টা করতেছি তোমাদেরকে একেবারে প্রত্যেকটা প্রশ্নের একেবারে খুবই গভীরে ঢুকে অ্যানালাইসিস করে দিচ্ছে। প্রশ্ন বিশ্লেষণ ক্লাসের আমাদের উদ্দেশ্যই কিন্তু এইটা, ঠিক আছে। তো দেখো এই যে পরিমিত ব্যবধান, তবে সহভেদাঙ্ক, ভেদাঙ্ক, বেটা, এখন এটার ভিতর কোনটা আসলে ঝুঁকির পরিমাপ নয়। তোমরা যারা হচ্ছে ঝুঁকি ও মুনাফার হার নবম অধ্যায়ে, ফিনান্স প্রথম পত্রের নবম অধ্যায়ে ঝুঁকি ও মুনাফার হার করছো না, ঝুঁকি ও মুনাফার হার এই চ্যাপ্টার করছো না ইন্টারমিডিয়েটে, ঝুঁকি ও মুনাফার হার, এই যে এই চ্যাপ্টার, এই চ্যাপ্টারের ভিতর যে ঝুঁকি পরিমাপ করছো সেখানে কি কি ছিল, ঝুঁকি অনিশ্চয়তা থেকে ঝুঁকির উৎপত্তি হয় তাই না, তাহলে সেইখানে তোমরা কিভাবে ঝুঁকি পরিমাপ করছো, সেখানে কিন্তু একটা বিষয় ছিল পরিমিত ব্যবধান ছিল, কি ছিল, পরিমিত ব্যবধান। তাহলে পরিমিত ব্যবধান কি, ঝুঁকির পরিমাপ, ঝুঁকির পরিমাপ। এবার দেখো সহবেদাঙ্ক, সহবেদাঙ্ক নামে কি কোনো কিছু করছো, সহবেদাঙ্ক, সহবেদাঙ্ক নামে কিন্তু আমাদের এই যে নবম অধ্যায়ে এইখানে কিন্তু সহবেদাঙ্ক নামে আমরা কোনো ঝুঁকির পরিমাপ পাইনি, তাই তো। তাহলে এইটা হচ্ছে ঝুঁকির পরিমাপ নয় যেটি চাইছে অ্যান্সারে, তাহলে বি হচ্ছে অ্যান্সার, বি হচ্ছে অ্যান্সার। এরপর দেখো ভেদাঙ্ক, ভেদাঙ্ক কিন্তু হচ্ছে ঝুঁকির একটি পরিমাপ, আমরা এই যে চ্যাপ্টারটা করছি। তারপর দেখো বেটা, বেটাও একটা ঝুঁকির পরিমাপ। তারপরে আরো আছে, কিন্তু আরো আছে ঝুঁকির পরিমাপ, আরো আছে আদর্শ বিচ্যুতি, তাই না, আদর্শ বিচ্যুতি করছো না ঝুঁকি পরিমাপের জন্য, 9-10-এও করছো তো। তাহলে এই যে আদর্শ বিচ্যুতি এটাও কিন্তু ঝুঁকির পরিমাপ, এটা অপশনে দেয় নাই, 4টা অপশন তো হচ্ছে এতগুলো তো অ্যাড করতে পারবে না, আরও আছে ঝুঁকির পরিমাপ, তো হচ্ছে সহভেদাঙ্ক এটাকে আমরা দেখছি যে ঝুঁকির পরিমাপের ভিতর না, তো এটা হচ্ছে আমাদের অ্যান্সার। তাহলে অ্যান্সার কি হবে, 5-এ হচ্ছে বি হবে, 5-এ হচ্ছে অ্যান্সার কি, বি, এই যে বি নাম হচ্ছে অ্যান্সার। তাহলে আমরা চলে যাই আমাদের পরবর্তী এমসিকিউতে।
6 নং যে এমসিকিউ আছে, কোন প্রকল্পের আন্ত আয়ের হার তার মূলধন ব্যয়ের সমান হলে সেই প্রকল্পের নিট বর্তমান মূল্য ড্যাশ হবে, তাই তো? কোন প্রকল্পের আন্ত আয়ের হার, তাহলে এই যে আন্ত আয়ের হার এটাকে আমরা কি বলি? আইআরআর, তাই না? কি বলি? আইআরআর, তাই তো? আইআরআর, ইন্টারনাল রেট অফ রিটার্ন। তোমাদেরকে এইচএসসির এইচএসসির যে ফাইনাল রিভিশন ক্লাস ছিল সেখানে কিন্তু আমি দেখাইছিলাম এই ধরনের একটা কোশ্চেন। তাহলে দেখো এই যে আন্ত আয়ের হার, আইআরআর, ইন্টারনাল রেট অফ রিটার্ন, ইংরেজিতে কি বলা হয়? ইন্টারনাল রেট অফ রিটার্ন, তার মূলধন ব্যয়ের সমান। মূলধন ব্যয় মানে কস্ট অফ ক্যাপিটাল। মূলধন ব্যয় পড়ছো না একটা অধ্যায় প্রথম পত্রে? মূলধন ব্যয় বা কস্ট অফ ক্যাপিটাল। কস্ট অফ ক্যাপিটাল, এই যে কস্ট অফ ক্যাপিটালটা আসলে কি বলো তো? এই যে কস্ট অফ ক্যাপিটাল এটা কি? তাহলে দেখো যখন আমরা অর্থ সংগ্রহ করি বা ফিনান্স অর্থায়ন করো, তাই না? বিভিন্ন উৎস থেকে অর্থায়ন করো না, যে স্বল্পমেয়াদী উৎস আছে, মধ্যমেয়াদী আছে, দীর্ঘমেয়াদী উৎস আছে। এর ভিতর কি পড়ে? তুমি শেয়ার থেকে অর্থ সংগ্রহ করতে পারো, ঋণ নিয়ে করতে পারো, তাই না? ব্যাংক থেকে ঋণ নিতে পারো, কারো থেকে ধার নিতে পারো, তোমার নিজের ব্যক্তিগত অর্থায়ন থেকে অর্থ সংগ্রহ করতে পারো। তাহলে এই যে প্রত্যেকটা জায়গা থেকে যে অর্থ সংগ্রহ করো, এখানে কিন্তু একটা ব্যয় আছে, তাই না? এই যে তুমি মূলধন, যদি ব্যাংক থেকে ঋণ নিয়ে মূলধন সংগ্রহ করো ব্যবসায়ের জন্য, তাহলে এই ব্যাংকে কি দিতে হবে? তোমার ইন্টারেস্ট দিতে হবে না? ধরো 15% তুমি ইন্টারেস্ট দিলা, 20% দিলা, 16% দিলা ঋণ নিলে, তাই না? দীর্ঘমেয়াদী ধরো লোন নিলা, লং টার্ম লোন, তাহলে সেই লোনে কিন্তু তোমার কি একটা কস্ট থাকে। ধরো আমি ধরে নিলাম 16% দিলা, 16% কস্ট। আর আইআরআর কি? ইন্টারনাল রেট অফ রিটার্ন। ইন্টারনাল রেট অফ রিটার্ন, অভ্যন্তরীণ আয়ের হার। তো প্রতিষ্ঠানের আয়ের হার, তুমি ধরো 1 কোটি টাকা লোন নিছো, তোমাকে এখানে কত সুদ দিতে হচ্ছে? কত ইন্টারেস্ট দিতে হচ্ছে? কত? 16%। কত দিতে হচ্ছে? সুদ বা ইন্টারেস্ট দিতে হচ্ছে 16%, তাই তো? কস্ট দিতে হচ্ছে 16%। এখন তুমি আয় করলা ওই যে 1 কোটি টাকা, ওইটার উপর আয় করলা আবার 16%। তাহলে তোমার এই যে সুদ ছিল ব্যয়, তাই না? আর তুমি আয়ও করছো হচ্ছে 16%, তাই তো? তাহলে এই যে দুইটা মিলে গেল, দুইটা যদি সমান হয় তখন তোমার কি হবে? মূলধন ব্যয়ের সমান হলে, এই যে ব্যয়ের সমান হয়েছে, তখন তোমার কি হবে? শূন্য হবে। তো 1 কোটি টাকা ইনভেস্ট করছিলা, যা আয় করছো তাই দিয়ে তুমি ঋণের সুদ দিয়ে দিছো, তাহলে তোমার কি কিছু থাকলো? তখন মূলধন ব্যয় আর এই যে আন্ত আয়ের হার সমান হলো। সেই প্রকল্পের নিট বর্তমান মূল্য কি হবে? সেই প্রকল্পের নিট বর্তমান মূল্য কি হবে? তা দেখো নিট বর্তমান মূল্য এই যে কত লিখছি আমি এখানে, দেখো তো 16% তুমি আয় করছিলা, ধরো 16 লক্ষ টাকা আয় করছিলা 1 কোটি টাকা দিয়ে, আবার তুমি হচ্ছে সুদও দিয়ে দিছো 16 লক্ষ টাকা, তাহলে তোমার কি আলটিমেটলি কোনো আয় হলো? ওই যে 1,16,00,000 টাকা তুমি বছর শেষে পাইছো, ওইটা তোমার ওইটা নিট বর্তমান মূল্য কত হয়ে যাচ্ছে? মানে ওইটা তুমি যে 1 বছর পর, আমি আবারও বলি একটু খেয়াল করো, মনোযোগ দিয়ে খেয়াল করো। 1 কোটি টাকা লোন নিছো, নেওয়ার পরে কি করছো? ওটা ইনভেস্ট করছো, সারা বছর ধরে তুমি আয় করলা, বছর শেষে দেখলা 1,16,00,000 টাকা হয়েছে। কত হয়েছে? 1,16,00,000 টাকা হয়ে গেছে 1 কোটি। আর তুমি তো ভাবলে আমার 16 লক্ষ টাকা আয় হয়ে গেছে। আসলে কি আয় হয়েছে? কারণ তুমি ওই যে সুদের উপর বা লোন নিছিলা না, ওইখানে তো 16 লক্ষ টাকা তোমার সুদ হয়ে গেছে। তাহলে ওই যে সুদ আর এই যে আয়, এই দুটা দিয়ে তো কাটাকাটি হয়ে গেল, এই যে 16% আর থাকলো না, ওইটার বর্তমান মূল্য কি হয়ে গেল? জিরো হয়ে গেল। ওইটার বর্তমান মূল্য কি হয়ে গেল? যে 1 বছর পর আমি যে 16 লক্ষ টাকা আয় করলাম, ওইটা হচ্ছে মানে 1,16,00,000 টাকা হয়ে গেল, ওইটা বর্তমান মূল্য কত হয়ে যাচ্ছে? ওই 1 কোটি হয়ে যাচ্ছে 16% সুদের হারের কারণে। এই জন্য বলতেছে ওই প্রকল্পের নিট বর্তমান মূল্য কি হবে? আমি কিন্তু আগেই করে ফেলছি অ্যান্সার, শূন্য হবে। তা দেখো অপশন কোথায় আছে? শূন্য। অপশনের কোনটাতে আছে শূন্য? একটু দেখো, 4টা অপশনের সি নাম্বারে বলছে শূন্য এর সমান। শূন্য এর সমান, তাহলে দেখো এই যে শূন্য এর সমান আমাদের কখন হবে? যখন আয় এবং সুদের হার বা মূলধন ব্যয় সমান হবে। মূলধন ব্যয় বা সুদের হার সমান হয়ে যাবে ওই প্রকল্পের, তখন কি হয়ে যাবে? শূন্য এর সমান হবে নিট বর্তমান মূল্য, ঠিক আছে? আর শূন্যের চেয়ে বেশি, কম, 1-এর সমান এগুলো হওয়ার কোনো সুযোগ নেই। তাহলে আমাদের শূন্য হবে কখন? যখন মূলধন ব্যয়, এই যে আমি দেখালাম মূলধন ব্যয় 16% সুদ এবং আয় 16%, তাহলে এইটা হচ্ছে আমাদের শূন্য হয়ে যাচ্ছে, কারণ আয় দিয়ে তুমি ব্যয় পরিশোধ করে দিচ্ছ। তাহলে এইটাতে কি আমাদের নিট বর্তমান মূল্য শূন্য হয়ে যাচ্ছে। এই জন্য এইভাবে প্রশ্ন বুঝতে হবে, ঠিক আছে? প্রত্যেকটা প্রশ্ন এইভাবে ওইটার গভীরে চলে যেতে হবে। প্রশ্ন বিশ্লেষণ ক্লাস তো করাচ্ছি ওই জন্য, ঠিক আছে? প্রশ্ন বিশ্লেষণ ক্লাস তোমাদেরকে করাচ্ছি ওই কারণে যে হচ্ছে তুমি ওই প্রশ্নটা পুরাপুরি বোঝো কি না। তুমি একটা চ্যাপ্টার পড়ে আসছো ইন্টারমিডিয়েটে, সেটা গভীরে যাইতে হবে। আমাদের অ্যাডমিশন ক্লাসগুলো কিন্তু এইভাবেই হয়, ঠিক আছে? এইভাবেই হয় যে হচ্ছে আমি ওই টপিকটা এই যে তোমাদেরকে দেখা দিলাম আন্ত আয়ের হারের ভিতরে কেমনে গেলা, বা মূলধন ব্যয় কেমনে সমান হয়ে গেল নিট বর্তমান মূল্য, এই বিষয়গুলো বিস্তারিতভাবে জানার জন্য
এই যে এইভাবে এইগুলো প্রশ্নের প্যাটার্নগুলো কিন্তু ধরে ধরে পড়তে হবে, যেটি তোমাদের অ্যাডমিশনের শুরু থেকেই করা উচিত। না হলে হচ্ছে শুধু অধ্যায় পড়ে গেলে আসলে প্রশ্নও ধরতে পারবা না, অ্যান্সারও করলে তোমাদের ভুল হয়ে যাবে স্বাভাবিকভাবে এতদিন যেভাবে পড়ে আসছো। আমরা আমাদের পরবর্তী এমসিকিউতে চলে যাই। কোনটি সংকর সিকিউরিটিজ? কোনটি সংকর সিকিউরিটিজ? দেখো এই যে সংকর সিকিউরিটি, সিকিউরিটি তাই না, শেয়ার বা সিকিউরিটি, তাহলে কোনটি সংকর জাতীয় সিকিউরিটিজ? সংকর, দেখো অপশনে কি আছে? ট্রেজারি বিল, অগ্রাধিকার শেয়ার, পুনঃক্রয় চুক্তি, ব্যাংক জমা। তাহলে দেখো সংকর সিকিউরিটিজ একটা লাইন মুখস্থ করে ফেলবা। অগ্রাধিকার শেয়ার পড়ছো না? অগ্রাধিকার শেয়ার, যে শেয়ারের কি, যে শেয়ারের আয়ের পরিমাণ কি করা হয়, বা যে শেয়ারের লভ্যাংশ হচ্ছে সাধারণ শেয়ার মালিকদের লভ্যাংশ প্রদানের পূর্বে প্রদান করা হয়, তাকে কি বলা হয়? অগ্রাধিকার শেয়ার। মনে আছে? তাহলে এই যে অগ্রাধিকার শেয়ার, এই অগ্রাধিকার শেয়ার এটার মনে করে ফেলবা, এটা মুখস্থ করে ফেলবা। অগ্রাধিকার শেয়ারের আরো কয়েকটা বিকল্প নাম আছে, ঠিক আছে? এই অগ্রাধিকার শেয়ারের কি আছে? আরো কয়েকটি বিকল্প নাম আছে, আরো কয়েকটি বিকল্প নাম আছে, যার একটা নাম হচ্ছে এই যে সংকর, সংকর শেয়ার। কি বলা হয়? সংকর শেয়ার। আরেকটা নাম আছে, এটা আরেকটা নাম আছে, কে পারবা একটু বলো? যারা পারবা একটু বলো। এই যে যে অগ্রাধিকার শেয়ার, এটার একটা নাম বললাম, অপর নাম বললাম সংকর শেয়ার, আরো একটা নাম আছে কিন্তু এটা আরো একটা নাম আছে, সেটা একটু বলো আমাকে। তোমরা যারা পারো তারা একটু বলো আরো একটা নাম কি আছে। এই বিকল্প নামগুলো শিখতে হবে, ঠিক আছে? অগ্রাধিকার শেয়ার পড়ার সময় দেখবা বইয়ে, বিভিন্ন বইয়ে লেখা থাকে যে অগ্রাধিকার শেয়ারকে ভিন্ন নামে সংকর শেয়ার বা আরো একটা নাম আছে, সেটা একটু বলার ট্রাই করো। যারা পারো তারা একটু লিখে দাও। তাহলে দেখো এই যে অগ্রাধিকার শেয়ার, এটাকে আরেক নামে কি বললাম? সংকর শেয়ার। আরো একটা নাম আছে যেটাকে বলা হয় হাইব্রিড, হাইব্রিড শেয়ার, হাইব্রিড শেয়ার। এটা এই অনুযায়ী তো তোমাদের একটা প্রশ্ন আসছিল মনে হয় ইন্টারমিডিয়েটে, এই যে এইবার পরীক্ষায় ফিনান্সে, কোন বোর্ডে জানো? ঢাকা বোর্ডে দেখছিলাম মনে হয়, হাইব্রিড শেয়ার। তোমাদেরকে এটা পড়াইছিলামও। তাহলে দেখো এই যে অগ্রাধিকার শেয়ার, এটার আরেক নাম কি? সংকর শেয়ার, হাইব্রিড শেয়ার। মনে থাকে যেন, পুরো একেবারে মুখস্থ করে ফেলবা। ক্লাসের পড়া আবার যেন আরেকবার দেখবা অবশ্যই, কিন্তু হচ্ছে ক্লাসেই যেন পড়াটা হয়ে যায়, সেভাবে মনোযোগ দিয়ে ক্লাস করতে হবে, ঠিক আছে? তাহলে এই যে অগ্রাধিকার শেয়ার, এটার আরেক নাম কি বলছি? সংকর শেয়ার। আরও একটা নাম আছে হাইব্রিড শেয়ার, ঠিক আছে? তাহলে এই যে অগ্রাধিকার শেয়ারের নামগুলো মুখস্থ করে ফেলবা, ভিন্ন ভিন্ন নাম। তাহলে আমরা উত্তর কিন্তু পেয়ে গেছি, কোনটি সংকর সিকিউরিটিজ? সংকর বলছি যে অগ্রাধিকার শেয়ারের অপর নাম, সুতরাং বি হবে অ্যান্সার। বাকিগুলো আমরা একটু দেখি। অ্যান্সার হয়ে গেছে, বাট অন্য অপশনগুলো তো একটু দেখতে হবে, অন্য অপশন দিয়ে প্রশ্ন আসতে পারে। আমি বারবার বলছি যে হচ্ছে অপশন দিয়েও কিন্তু অনেক সময় প্রশ্ন আসে, তো হচ্ছে অন্য অপশনগুলো অবহেলা করার কিছু নাই, যে তুমি বলতে পারো এটা তো আমি মুখস্থ হয়ে গেছে, ঠিক আছে? তাহলে বাকিগুলো দেখার কি দরকার? বাকিগুলো দেখার প্রয়োজন আছে। যে ট্রেজারি বিল, তাই না? ট্রেজারি বিল কি? ঝুঁকিমুক্ত আয়ের উৎস, ঝুঁকিমুক্ত আয়ের উৎস হচ্ছে ট্রেজারি বিল। এই ট্রেজারি বিল কি? ঝুঁকিমুক্ত আয়ের উৎস, ঝুঁকিমুক্ত আয়ের উৎস। কারণ কি? ট্রেজারি বিল কে ইস্যু করে? ঝুঁকিমুক্ত আয়ের উৎস। এইসব জায়গা থেকে কোশ্চেন আসতে পারে, খুবই গুরুত্বপূর্ণ এগুলো। তাহলে এই যে ট্রেজারি বিল, ট্রেজারি বিল হচ্ছে ঝুঁকিমুক্ত আয়ের উৎস, তাই না? তাহলে ঝুঁকিমুক্ত আয়ের উৎস কেন বলা হয় এটাকে? এটার কারণ হচ্ছে সরকার ইস্যু করে ট্রেজারি বিল। এই বিলগুলো হচ্ছে সরকার ইস্যু করে, অর্থাৎ সরকার কখনো সাধারণত দেউলিয়া হয় না, তো সরকার তোমাকে নিশ্চিতভাবে ওইটা পরিশোধ করবে, এই জন্য এটাকে বলা হয় ঝুঁকিমুক্ত আয়ের উৎস, ট্রেজারি বিলকে। এবার দেখো পুনঃক্রয় চুক্তি। পুনঃক্রয় চুক্তি কি? ধর তোমার কাছে কোনো একটা দলিল, কোম্পানি ধর কমার্শিয়াল পেপারকে বলতে পারো, বা হচ্ছে কোম্পানির অনেক সময় মর্টগেজ রাখে, মর্টগেজ বিক্রি করে ঋণ গ্রহণ করে, ওটাকে ঋণপত্র বলা হয়, ঠিক আছে? মর্টগেজ যুক্ত ঋণ, তাই না? পড়ছো না? যে ওইটাকে পুনঃক্রয় চুক্তি বলতে পারো। কিভাবে? যে তোমার কাছে কোম্পানির একটা দলিল রাখলো, বললো যে এই পেপারটা রাখেন, এই পেপার এবং হচ্ছে এই মর্টগেজ, মর্টগেজ মানে হচ্ছে তোমার বন্ধক আর কি, মর্টগেজের বাংলা হচ্ছে বন্ধক। তো এই আমার কোম্পানির এই দলিলটা আপনার কাছে রাখেন, আর আমাকে এই এই পরিমাণ লোন দেন। ব্যাংকেও রাখতে হতে পারে মর্টগেজ, তো সাধারণত ব্যক্তিদের কাছেও বিক্রি করতে পারে। তো সেইগুলো হচ্ছে আবার পরবর্তীতে কি করে, যখন তার আয় হয়ে যায় তখন হচ্ছে একটা নির্দিষ্ট দামে ক্রয় করে নেয়, মানে তুমি যা দিয়ে কিনছিলে তার চেয়ে বেশি দামে ক্রয় করে সাধারণত। তো এটাকে বলা হয় পুনঃক্রয় চুক্তি, বুঝতে পারছো? এরপর দেখো ব্যাংক জমা। এরপরে কি আছে? ব্যাংক জমা। ব্যাংক জমা তো সবাই জানো, ব্যাংক ডিপোজিট, তোমার অ্যাকাউন্টে যে পরিমাণ টাকাটা থাকে সেটাকে ব্যাংক জমা বলে। তো ব্যাংক জমা তো সংকট সিকিউরিটিজ হইতে পারে না, এটার ভিতর আসে না, ঠিক আছে? তাহলে অ্যান্সার হচ্ছে বি। আমরা চলে যাবো আমাদের পরবর্তী এমসিকিউতে। দেখো 8 নং এমসিকিউতে কি বলছে? বর্তমান মূল্য হিসাব করতে কোন হার ব্যবহৃত হয়? বর্তমান মূল্য তোমরা পড়ছো না? অর্থের সময় মূল্য পড়ছো? অর্থের সময় মূল্য তৃতীয় অধ্যায়
ফিনান্সের প্রথম পত্রের তৃতীয় অধ্যায় অর্থের সময় মূল্য ছোটবেলা থেকে পড়তেছো, ছোটবেলা মানে 9 থেকে পড়তেছো তাই না? যারা ফিনান্স, যারা ব্যবসায় শিক্ষা বিভাগে আসলো তারা হচ্ছে 9-10 তো অবশ্যই ফিনান্স পড়ছো, তো ওইখান থেকে কিন্তু এই যে অর্থের সময় মূল্য এটা কিন্তু হচ্ছে তৃতীয় অধ্যায়ে থাকে তাই না? 9-10-এও 3 অধ্যায়ে, আবার ইন্টারমিডিয়েটেও তৃতীয় অধ্যায়ে। এইটা সবার আগে পড়াইতে হয় ফিনান্সে না? ফিনান্সে ম্যাথ শুরুই হয় এটা থেকে, ম্যাথমেটিক্যাল টার্মগুলোই শুরু হয় এখান থেকে। প্রথমে তো একটু থিওরি পড়ায় নাই, তারপরে হচ্ছে অর্থের সময় মূল্য দিয়েই হচ্ছে কোশ্চেন শুরু হয়, মানে ম্যাথমেটিক্যাল কোশ্চেন শুরু হয়। তো এই যে অর্থের সময় মূল্য এখানে পড়ছো না, ভবিষ্যৎ মূল্য নির্ণয়, বর্তমান মূল্য নির্ণয়, এই যে বর্তমান মূল্য নির্ণয়ের অঙ্ক আসছে, প্রশ্ন আসছে। তো দেখো এই যে পিভি, বর্তমান মূল্যকে আমরা কি বলি? পিভি। এই পিভির ফর্মুলা কি বলো তো? পিভির ফর্মুলা কি? এই যে পিভি, এই পিভির ফর্মুলা আসলে কি? পিভির ফর্মুলা কিভাবে করো তোমরা? পিভি বের করো কিভাবে? ভবিষ্যৎ মূল্য থেকে বর্তমান মূল্য কিভাবে নির্ণয় করো? ভবিষ্যৎ মূল্য দেওয়া থাকলে এই যে এফবি ডিভাইডেড বাই কি করো? 1 প্লাস আই টু দি পাওয়ার এন, তাই না? এটা না ফর্মুলা? তো এই যে পিভি ইকুয়াল টু এফবি ডিভাইডেড বাই 1 প্লাস আই টু দি পাওয়ার এন, তাই তো? তাহলে এই যে এটা করলা, এফবি কে 1 প্লাস আই টু দি পাওয়ার এন দিয়ে ডিভাইড করে বর্তমান মূল্য নির্ণয় করলা, এটাকে কি বলা হয়? এটা পড়ছো কখনো? এটাকে কি বলা হয়? এটা তো করছো, ম্যাথ তো অনেকবার করছো, কিন্তু এটাকে কি নামে ডাকা হয়? এটাকে কি নামে ডাকা হয়? আরও একটা আছে, আরও একটা অঙ্ক আমি একটু বলে দিই। ওই যে এফবি যে বের করো তোমরা, এফবি ইকুয়াল টু কি করো? পিভি ইন্টু 1 প্লাস আই টু দি পাওয়ার এন, গুণ করো ওই সময়, তাই না? তাহলে এই যে গুণ করো, গুণ করাকে আমরা কি বলি? এই যে সুদের হার দিয়ে গুণ করি আমরা, এটাকে কি বলি? আর সুদের হার দিয়ে ভাগ করি, এই যে নিচে সুদের হার অর্থাৎ ভবিষ্যৎ মূল্যকে সুদের হার দিয়ে যে ভাগ করা, এটাকে কি বলা হয়? এটাকে কি বলা হয়? বর্তমান মূল্য নির্ণয়ের সময় কি বলা হয় আর ভবিষ্যৎ মূল্য নির্ণয়ের সময় কি বলা হয়? এটা মুখস্থ করে ফেলবা, ঠিক আছে? তো দেখো ভবিষ্যৎ মূল্য যখন আমরা নির্ণয় করি সেটাকে আমরা বলি চক্রবৃদ্ধিকরণ। সেটাকে কি বলি? চক্রবৃদ্ধিকরণ। কি বলি? চক্রবৃদ্ধিকরণ। আর বর্তমান মূল্য যখন নির্ণয় করি সেটাকে বলা হয় বাট্টাকরণ। কি বলা হয়? বাট্টাকরণ। বাট্টাকরণ মুখস্থ করবা। বর্তমান মূল্য নির্ণয়ের পদ্ধতিকে বলা হয় বাট্টাকরণ। কি বলা হয়? বাট্টাকরণ। আর এই যে ভবিষ্যৎ মূল্য নির্ণয়ের প্রক্রিয়াকে বলা হয় চক্রবৃদ্ধিকরণ, ঠিক আছে? যে তুমি যে সুদের হার দিয়ে গুণ করতেছো না ভবিষ্যৎ মূল্যকে, এটাকে বলা হয় চক্রবৃদ্ধিকরণ। আর এই যে বাট্টাকরণ ডিভাইড করতেছো, ভাগ করতেছো, এটাকে বলা হয় বাট্টাকরণ। বা বর্তমান মূল্য নির্ণয়ের পদ্ধতির আরেক নাম হচ্ছে বাট্টাকরণ, আর ভবিষ্যৎ মূল্য নির্ণয়েরকে চক্রবৃদ্ধিকরণ নামে ডাকা হয়। তাহলে তোমাকে কি বলছে এখন? প্রশ্ন চলে আসো, বর্তমান মূল্য হিসাব করতে কোন হার ব্যবহৃত হয়? বাট্টার হার ব্যবহৃত হয়। এই যে আই ডিভাইড করতেছো, এই যে আই, এটাকে বলা হয় বাট্টার হার। এটা কি বলা হয়? বাট্টার হার। মনে থাকে জানো? বাট্টার হার। আর যখন এই যে ভবিষ্যৎ মূল্য, এটাকে বলা হবে চক্রবৃদ্ধির হার, ঠিক আছে? এটা কি বলা হবে? এই আইকে বলা হবে চক্রবৃদ্ধির হার। মনে থাকে জানো? এই আইকে কি বলা হবে? চক্রবৃদ্ধির হার। এখানে যে আই দেখতেছো এইটাকে বলা হবে চক্রবৃদ্ধির হার। এইখানে যে আই দেখতেছো বর্তমান মূল্য, এটাকে বলা হবে বাট্টার হার। এটাকে কি বলা হবে? বাট্টার হার। আর পুরো পদ্ধতিকে বলা হয় বাট্টাকরণ, পুরো পদ্ধতিকে বলা হয় চক্রবৃদ্ধিকরণ। যখন শুধু আই, তখন এটাকে বলা হয় বাট্টার হার, এটাকে বলা হয় চক্রবৃদ্ধির হার, ঠিক আছে? এইভাবে পড়তে হবে প্রশ্নে। তুমি তো সারা জীবন ক্লাস 9 থেকে পড়ে আসছো এটা ভবিষ্যৎ মূল্য, এটা বর্তমান মূল্য, কিন্তু যে এই যে আই, এটা কিসের হার আসলে? এই যে এফবির সময় আই, পিভির সময় আই, এগুলো আসলে কিসের হার বা কি নামে ডাকা হয়, এগুলো কিন্তু বুঝতে হবে। এগুলো ভালোভাবে এই প্রত্যেকটা ফর্মুলা ভালোভাবে ভেঙে ভেঙে আমাদের পড়তে হবে, ঠিক আছে? তো আশা করি সবাই বুঝতেছো। যারা বুঝতেছো না কমেন্টে জানাইতে পারো। এরপরে হচ্ছে আমরা 9 নং এমসিকিউতে চলে যাব। বিনিয়োগ সুযোগকে বিশ্লেষণ করার সবচেয়ে ভালো উপায় কোনটি? বিনিয়োগ সুযোগ, তাই না? বিনিয়োগ সুযোগ, অপরচুনিটি, বিনিয়োগ সুযোগ, তাই তো? এই যে বিনিয়োগ সুযোগ, অপরচুনিটি, তাই না? অপরচুনিটি কস্ট। আমরা জানি প্রত্যেকটা প্রকল্পের একটা বিনিয়োগ সুযোগ বা অপরচুনিটি আছে। অপরচুনিটি প্রত্যেকটা প্রকল্পের কি থাকে? অন্য অপরচুনিটি থাকে, যেটা আমাদের হচ্ছে কি করতে হয়? স্যাক্রিফাইস করে বা সুযোগ ব্যয় করে আমাদের কি করতে হয়? এই যে অপরচুনিটি, তাই তো? এই যে অপরচুনিটি ত্যাগ করতে হয়, স্যাক্রিফাইস করতে হয়। তাহলে যে বিনিয়োগ সুযোগকে বিশ্লেষণ করার সবচেয়ে ভালো উপায় কোনটি? তোমার কাছে অনেকগুলো প্রকল্প আছে, তোমার কাছে অনেকগুলো প্রকল্প আছে, এ একটা প্রকল্প, বি একটা প্রকল্প, সি একটা প্রকল্প, তাই না? ধরো 3টা প্রকল্প আছে, ধরে নিলাম 3টা প্রকল্প।
এন্ড এই তিনটা থেকে তোমার কাছে তো মূলধন তো থাকে স্বল্প, তোমার তো অঢেল বা অসীম মূলধন না যে আমার কাছে 5,000 কোটি টাকা আছে আমি সবগুলো নিয়ে নিব। আমার কাছে এই তিনটাতে আমার 5,000 কোটি টাকা থাকবে আমার হাতে, আমি তিনটাই নিয়ে নেবো, আমার কাছে তিনটা প্রকল্প থাকলে তিনটাই নিয়ে নেবো, এমন তো হয় না। আমাদের কি জানি আমাদের মূলধনের স্বল্পতা রয়েছে, এই জন্য তো ফাইন্যান্স পড়া। ফাইন্যান্সের উদ্দেশ্য তো তুমি কিভাবে স্বল্প ব্যয়ে অধিক মূলধন সংগ্রহ করতে পারো, তাই না? তো এই তো তিনটা প্রকল্প, তিনটাই তো নেওয়া যাবে না, তাই না? এখান থেকে একটা বাছাই করতে হবে, একটা। ধরো আমার কাছে যে অর্থ আছে তা দিয়ে আমি একটা নিতে পারবো, কোনটা নিতে হবে, কোনটা নিব, এটাকে বলা হয় বিনিয়োগ সুযোগ বিশ্লেষণ। এই যে আমরা তিনটা প্রকল্প বিশ্লেষণ করতেছি, এই তিনটাকে বলা হয় বিনিয়োগ সুযোগ বিশ্লেষণ। তিনটা সুযোগ আছে আমাদের কাছে, এ বি সি, এই তিনটা থেকে একটা নিতে পারবো, একটা নিতে পারবো, তাহলে এটাকে বলা হয় বিনিয়োগ সুযোগ বিশ্লেষণ। এখন এটা করার ক্ষেত্রে অনেকগুলো পদ্ধতি আছে, একটা হচ্ছে সনাতন পদ্ধতি, একটা আধুনিক পদ্ধতি। কয় ধরনের পদ্ধতি আছে বললাম? দুই ধরনের। কয় ধরনের? দুই ধরনের পদ্ধতি, সনাতন পদ্ধতি, আধুনিক পদ্ধতি। দেখো খেয়াল করো, পদ্ধতি আছে যে উপায় বা পদ্ধতি, এই যে বিনিয়োগ সুযোগ বিশ্লেষণ করার উপায় বা পদ্ধতি আছে দুইটা। কয়টা পদ্ধতি? দুইটি পদ্ধতি। এক হচ্ছে সনাতন পদ্ধতি। কোন পদ্ধতি? সনাতন। তাহলে সনাতন যে পদ্ধতি, এটার ভিতর আবার আছে হচ্ছে তোমাদের যে গড় মুনাফার হার পড়ছো না, গড় মুনাফার হার, আর একটা হচ্ছে পে ব্যাক সময়। তাহলে এই যে সনাতন পদ্ধতি, এটার ভিতর দুইটা আছে, একটা গড় মুনাফার হার আর একটা পে ব্যাক সময় বা পে ব্যাক পিরিয়ড, তাই তো? পে ব্যাক পিরিয়ডই লিখি আমি, পে ব্যাক পিরিয়ড পদ্ধতি, তাই তো? সনাতন পদ্ধতি এটা। আর একটা আছে না আধুনিক পদ্ধতি। আধুনিক পদ্ধতি পড়ছো? আধুনিক পদ্ধতির ভিতরে অনেকগুলো আছে, আমি এখানে লিখে দিই। এই যে এখানে দুইটা পদ্ধতি বললাম না, একটা লিখছি সনাতন, আর একটা এখানে লিখতেছি আধুনিক পদ্ধতি। এই যে আধুনিক পদ্ধতি, এর ভিতরে আমি দুইটা লিখে দিই তোমাদেরকে, নিট বর্তমান মূল্য বা এনপিভি, তাই না? আর একটা হচ্ছে আন্ত আয়ের হার বা আইআরআর, আন্ত আয়ের হার বা আইআরআর। তাহলে দেখো আরও আছে, আধুনিক পদ্ধতির ভিতর আরও অনেকগুলো আছে। তো যাই হোক, আমরা আপাতত এই চারটা নিয়ে দেখি তোমাদের সহজে বোঝানোর জন্য। তো সনাতন পদ্ধতির এই যে দুইটা পদ্ধতি দেখতেছো, গড় মুনাফার হার, পেব্যাক সময়। আর আধুনিক পদ্ধতি এখানে আমি দুইটা লিখছি, নিট বর্তমান মূল্য, আন্ত আয়ের হার। তো দেখো এখানে কিন্তু এই ধরনের পদ্ধতি দেওয়া আছে চারটা, এর ভিতরে সবচেয়ে বেস্ট কোনটা? প্রথম ক্ষেত্রে বেস্টের ক্ষেত্রে দেখো দুইটা বিষয় খেয়াল রাখবা। সনাতন পদ্ধতির ক্ষেত্রে যে দুইটা পদ্ধতি আছে, গড় মুনাফার পদ্ধতি এবং পেব্যাক সময়, এরা কিন্তু অর্থের সময় মূল্য বিবেচনা করে না। তোমরা এই যে সুবিধা অসুবিধা পড়ছো না, গড় মুনাফার হার এবং পেব্যাক সময়, পেব্যাক সময় এবং গড় মুনাফার হার, এই দুটা সুবিধা অসুবিধা পড়ছো কিনা? ইন্টারমিডিয়েটে পড়ছো? অবশ্যই পড়ছো। মূলধন ব্যয় এই অধ্যায়ে যখন পড়ছো না, সুবিধা, এগুলো সুবিধা কি? অনেক সময় কিন্তু তোমরা ঘ নাম্বার প্রশ্ন আসে যে পেব্যাক সময় পদ্ধতির সুবিধা অসুবিধা বিশ্লেষণ করো, এরকম পড়ে আসছো কিন্তু ইন্টারমিডিয়েটে। তো এই যে সনাতন পদ্ধতি, গড় মুনাফার হার এবং পেব্যাক, এই দুইটার হচ্ছে অসুবিধাটা কি? এরা হচ্ছে অর্থের সময় মূল্য বিবেচনা করে না। এরা কি করে না? অর্থের সময় মূল্য বিবেচনা করে না। এখন অর্থের সময় মূল্য যেহেতু বিবেচনা করে না, ওই দুইটা উত্তম হইতেই পারে না। তাহলে এই যে সনাতন দুইটা পদ্ধতি, এই দুইটা হচ্ছে বেস্ট হইতে পারে না কেন? যেহেতু অর্থের সময় মূল্য বিবেচনা করে না। তো এই যে বিবেচনা করে না, তাহলে আমার এই সনাতন পদ্ধতি কি বেস্ট না? তাহলে দেখো এখানে সনাতন পদ্ধতি কি আছে? পেব্যাক সময় আছে, নিট মুনাফা আছে। নিট মুনাফা বলে আসলে নাই পদ্ধতি, গড় মুনাফার হার বলতে পারো। তো এই দুটা হচ্ছে বাদ দিয়ে দিলাম। তো সনাতন পদ্ধতি বাদ। সনাতন পদ্ধতি আমাদের যেহেতু অর্থের সময় মূল্য ধরে হিসাব করে না, তাহলে আমরা কি করব, কি বলবো? এই দুটা বাদ। তাহলে এই দুটা আমাদের উত্তম হইতে পারে না। এরপরে দেখো আধুনিক পদ্ধতির ভিতর কয়টা লিখছি? দুইটা, নিট বর্তমান মূল্য এবং আন্ত আয়ের হার, তাই তো? এই দুইটার ভিতরে আবার বেস্ট কোনটা সেটা আমাদেরকে জানতে হবে। এই দুইটা সাধারণত দেখো, আমি প্রথমে আন্ত আয়ের হারটা নিয়ে কথা বলি বা আইআরআর। এটা আসলে কি একটু আগে দেখলাম না, যখন মূলধন ব্যয় এবং হচ্ছে কি তোমার প্রতিষ্ঠানের আয়ের হার সমান হয় বা শূন্য হয়, তখন আমরা যে আইআর বের করি ওইভাবে আর কি। যে আইআর বের করলে কি হয় আমাদের, আসলে কত হারে আমি আয় করলে প্রতিষ্ঠানের মূলধন ব্যয় সমান হবে, এটা বের করি হচ্ছে আমরা আয়ের হার দিয়ে। এটা দিয়ে আসলে প্রকল্পের মানে নিট বর্তমান মূল্য আসলে বাড়বে কিনা এটা আমরা বুঝি না। এটা জাস্ট আমি বের করি একটা আয়ের হার, যে আমার হচ্ছে ধরো 16% সুদ, আমি আগের এক্সাম্পলে বলছিলাম তোমাদেরকে 16% সুদ হচ্ছে আমাদেরকে দিতে হবে, তো সর্বনিম্ন আমার 16% আয় করতে হবে, এইটা বের করি হচ্ছে আমরা যে আয়ের হার দিয়ে।
ঠিক আছে। আর নিট বর্তমান মূল্য যখন শূন্য বা তার বেশি হয়, মানে একের বেশি হয়ে যায়, তখন সেটাকে আমরা কি বলি, যে এই প্রকল্প লাভজনক। এর মানে কি, তুমি ওই যে আয়ের হার দিয়ে অলরেডি কি করছো, অলরেডি তুমি তোমার যে ব্যয় ছিল, সুদের হার ছিল বা মূলধনের অন্যান্য ব্যয় ছিল, লভ্যাংশ ছিল, এগুলো হচ্ছে তুমি পে করে দিছো। এগুলো কি করে দিছো, পে করে ফেলছো। এগুলো হচ্ছে তুমি অলরেডি পে করে ফেলছো। এরপরেও তোমার যদি নিট বর্তমান মূল্য বা এনপিভি এটা যদি প্লাস বা পজিটিভ হয়, এটা যদি প্লাস বা পজিটিভ হয়, তখন কি হবে বলো তো, তখন তোমার ওই প্রকল্প লাভজনক। মানে তুমি তোমার ব্যয় সব হচ্ছে মিট আপ করে ফেলছো, মানে ব্যয়গুলো সব পরিশোধ করার পর তোমার এই যে এনপিপি পজিটিভ, মানে আরো বেশি আয় আছে, ধনাত্মক আয় আছে। তার মানে নিট বর্তমান মূল্য পদ্ধতি আমাদেরকে কি বলে বলতো, যে হচ্ছে ব্যয় পরিশোধের পরে আরো এক্সট্রা আয় আছে, তাহলেই আমরা এনপিভি হচ্ছে অ্যাকসেপ্ট করি, অর্থাৎ এনপিভি পজিটিভ হলে অ্যাকসেপ্ট করি। এই জন্য আমরা সবসময় বলবো বিনিয়োগ সুযোগকে বিশ্লেষণ করার সবচেয়ে ভালো হচ্ছে এনপিভি। সবচেয়ে ভালো কি, এনপিভি পদ্ধতি বা নিট বর্তমান মূল্য পদ্ধতি। এটা আছে অপশন এ তে। এটা আছে কোথায়, অপশন এ তে। তাহলে আমাদের অ্যান্সার সঠিক কোনটা, অপশন এ। অপশন এ হচ্ছে আমাদের সঠিক অ্যান্সার। তাহলে এই যে দেখো, একটা প্রশ্ন বোঝানোর জন্য তোমাদেরকে কত কিছুর ব্যাখ্যা দিলাম আমি। এই ব্যাখ্যা থেকে এখন বিগত বছরে যে 24-25 সেশনে এই প্রশ্নটা আসছে, নিট বর্তমান মূল্য পদ্ধতি আসছে। পরের বছরে নিট বর্তমান মূল্য পদ্ধতি দিয়ে নাও আসতে পারে। আসতে পারে যে নিচের কোনটি সনাতন পদ্ধতি, বা নিচের কোন পদ্ধতি অর্থের সময় মূল্য বিবেচনা করে না, বা তোমাকে অন্যভাবে ঘুরায় প্রশ্ন দিতে পারে। ঠিক আছে, যে তিনটা দিল আর নিট বর্তমান মূল্য হচ্ছে তিনটা দিল, দিয়ে সবগুলো দিল অ্যান্সার, তখন কিন্তু তোমার ওইভাবে ইয়ে করতে হবে। ঠিক আছে, তো এইভাবে প্রশ্ন বিশ্লেষণ করে করে পড়লে আমি অন্তত মনে করি যে প্রশ্ন বিশ্লেষণ পড়লে আসলে এই সবগুলো অপশনই বিশ্লেষণ করা উচিত। ঠিক আছে, কারণ একটা প্রশ্নের ভিতর, বিশেষ করে বিশ্ববিদ্যালয় অ্যাডমিশনের ক্ষেত্রে একটা প্রশ্নের ভিতর অনেকগুলো প্রশ্ন লুকায়িত থাকে। তো সেই সবগুলো যদি না জানো, শুধু হচ্ছে প্রশ্নের অ্যান্সারটা মুখস্থ করে যাও, প্রশ্নের একবার একটু চেঞ্জ করে দিছে আর করতে পারতেছো না। তো এইগুলো হচ্ছে তোমাকে হচ্ছে বিবেচনায় রাখতে হবে। এই জন্য কিন্তু স্কুল অফ এক্সেলেন্স কিন্তু কি করছে, স্কুল অফ এক্সেলেন্স প্রথমবারের মতো সি ইউনিটের এক্সেলেন্ট অনলাইন কোর্স নিয়ে আসছে, এবং এটার মাধ্যমে আমরা কিন্তু হচ্ছে আমাদের হচ্ছে যত পাবলিক বিশ্ববিদ্যালয় আছে, পুরা পাবলিক বিশ্ববিদ্যালয় সি ইউনিট বা ব্যবসায় শিক্ষা ইউনিট কভার করব, যার মাধ্যমে তোমাদের ঘরে বসেই পূর্ণাঙ্গ প্রস্তুতি নিশ্চিত হবে। এবং হচ্ছে যদি তোমরা কেউ 25 আগস্টের ভিতর ভর্তি হও, তাহলে যে bdsoi.com, এখানে গেলেই হচ্ছে তোমরা কি করতে পারবা, গুগল এটা লিখলেই আমাদের ওয়েবসাইট চলে আসবা, ওখানে সি ইউনিটের কোর্সে এনরোলমেন্ট করতে পারবা 1500 টাকা ছাড়ে। এখন কিন্তু 1500 টাকা ছাড় চলতেছে, যেটা 25 আগস্টের পর আর থাকবে না। ঠিক আছে, এই ছাড়ে ভর্তি হতে চাইলে এখনই এনরোল করতে পারো। এবং সেখানে কিন্তু আমরা হচ্ছে শুধুমাত্র যে বাংলা, ইংরেজি এবং হচ্ছে আমাদের যে গ্রুপ সাবজেক্ট, হিসাব বিজ্ঞান, ফিনান্স, তারপরে উৎপাদন এবং হচ্ছে ম্যানেজমেন্ট, এই সাবজেক্টগুলো বাদেও অন্যান্য যে বিশ্ববিদ্যালয় আছে আমাদের চট্টগ্রাম বিইউপি বা হচ্ছে খুলনা বিশ্ববিদ্যালয়, এখানে কিন্তু হচ্ছে আমাদের যে অ্যানালিটিক্যাল অ্যাবিলিটি, ম্যাথ, এই প্রশ্নগুলো আসে। তো সেগুলো কিন্তু আমরা কাভার করব, আমাদের কিন্তু সেটার জন্য মেন্টর আছে। তো সেইগুলো আমাদের কাভার করা হবে আমাদের এই একটি মাত্র কোর্স দিয়ে, তোমার আর বাইরে কোথাও করা লাগবে না। তো সেই সেই ফিচার, আমাদের যে কোর্সের যে ফিচারগুলো রয়েছে সেইগুলো সহ যদি তোমরা কেউ এনরোল করতে চাও, bdsoi.com-এ তোমরা ভিজিট করতে পারো, অথবা আমাদের পেজে নকও দিতে পারো। নক দিলেও তোমাকে বিস্তারিত সব বলে দেওয়া হবে। পেজে নক দিতে পারো চাইলে, আমাদের যে ফেসবুক পেজ আছে স্কুল অফ এক্সেলেন্স, ওখানে ইনবক্স করলেই হবে। তো আমরা আমাদের পরবর্তী যে এমসিকিউটা আছে ওখানে চলে যাব। দেখো, একটি বন্ডের মূল্য অভিহিত মূল্যের থেকে বেশি হলে বন্ডটিকে বলা হয় ড্যাশ। বন্ডটিকে কি বলা হয়, একটি বন্ডের মূল্য অভিহিত মূল্যের থেকে বেশি হলে বন্ডটিকে কি বলা হয় বা ড্যাশ বলা হয়। কি বলে নাই, ড্যাশ দিয়ে দিছে, তো সমস্যা নাই আমাদের। একটি বন্ডের মূল্য অভিহিত মূল্যের থেকে বেশি হলে বন্ডটিকে কি বলা হয়। তো দেখো, একটা বন্ড বন্ড যখন ক্রয় বিক্রয় হয়, বন্ডের একটা অভিহিত মূল্য বা ফেস ভ্যালু থাকে। কি থাকে, অভিহিত মূল্য। অভিহিত মূল্যের আরেক নাম কি, ফেস ভ্যালু। ফেস ভ্যালু, ধরে নিলাম আমরা একটা বন্ডের ধরে নিলাম ভ্যালু হচ্ছে 100 টাকা। কত টাকা, 100 টাকা। এই যে ফেস ভ্যালু, ওই বন্ডের লিখিত মূল্য, অনেক সময় লিখিত মূল্যও বলে। ঠিক আছে, ফেস ভ্যালু, অভিহিত মূল্য বা লিখিত মূল্য 100 টাকা। এখন এইটা অনেক সময় কমে বিক্রি হয়, অনেক সময় এই যে 100 টাকায় বিক্রি হয়, সমমূল্যে বিক্রি হয়, অথবা অনেক সময় অধিক মূল্যেও বিক্রি হয়। তা আমাদের কি বলছে, ধরো বাজারে ওই কোম্পানির বন্ড, ধরো আমার কোম্পানি অনেক ভালো কোম্পানি, ধরো গ্রোথ হচ্ছে ভালো বা ডিভিডেন্ড দিতে পারতেছি অনেক, যেমন ধরো গ্রামীণ ফোন, তাদের কিন্তু প্রত্যেক বছর তারা ডিভিডেন্ড দিয়েই যাচ্ছে। তো এই যে প্রত্যেক বছর পজিটিভ ডিভিডেন্ড দিচ্ছে বা বেশি করে লভ্যাংশ দিচ্ছে, তো তাদের বন্ড যদি তারা সেল করে, সেক্ষেত্রে কিন্তু চাহিদা একটা বেশি থাকবে। অর্থাৎ কেউ কেউ এই যে 100 টাকার বন্ড, এটা 110 টাকাও কিনতে পারে।
ঠিক আছে, 110 টাকা, মানে বেশি দিয়েও কিনতে পারে। আবার অনেক কোম্পানি আছে যেগুলো হচ্ছে কি নিয়মিত লভ্যাংশ দেয় না বা ঋণ পরিশোধ করে না, তারা যদি বন্ড ছাড়ে তখন বলবে যে না আমি 100 টাকার বন্ড 100 টাকায় কিনবো না। ঠিক আছে, তখন বললো যে আমি হচ্ছে, ধরো আমি যদি ইনভেস্টর হই, আমি বললাম যে আমি 90 টাকার বেশি দিয়ে আপনার কোম্পানির বন্ড কিনবো না, বা বাজারের চাহিদার উপরে ডিপেন্ড করবে এই দামটা। ঠিক আছে, তো হচ্ছে এই যে 100 টাকা হচ্ছে আমাদের ফেস ভ্যালু, অনেক সময় বেশি দামে বিক্রি হতে পারে, আবার অনেক সময় কি কম দামে বিক্রি হতে পারে। এখন বেশি দামে যখন বিক্রি হবে, আমাকে বলছে অভিহিত মূল্যের থেকে বেশি, বেশি হলে সেটাকে কি বলা হয়, বেশি হলে একটা জিনিস বলা হয়, আবার কম হলে আরেকটা জিনিস বলা হয়। ঠিক আছে, তো বেশি দামে বিক্রি করলে কি বলা হয় এবং কম দামে বিক্রি করলে কি বলা হয়, সেই দুইটাই আমরা একসাথে দেখে নিই। দেখো, বেশি দামে যখন বিক্রি করি সেটাকে বলা হয় অধিহারে বিক্রয়। অধিহারে বিক্রয় কি বলা হয়, অধিহারে বিক্রয়, অধিহারে বিক্রয়, অধিহারে বিক্রয়। এখন এই যে অধিহার, অধিহারের ইংরেজি হচ্ছে প্রিমিয়াম। অধিহারের ইংরেজি কি, প্রিমিয়াম। মনে থাকে জানো, যারা ক্লাস করতেছো বুঝতেছো কিনা বইলো, ঠিক আছে, বুঝতেছো কিনা বইলো, আমি প্রয়োজনে পুনরায় বলবো, ঠিক আছে, বারবার বলবো, কোনো সমস্যা নাই। দেখো এই যে বেশি দামে 100 টাকার বন্ড 110 টাকায় বিক্রি করলাম, এটাকে কি বলা হয়, অধিহারে বিক্রয় বলা হয়। কি বলা হয়, অধিহারে বিক্রয়। এই অধিহারের আরেক নাম হচ্ছে প্রিমিয়াম। অধিহারের আরেক নাম কি, প্রিমিয়াম। আর যখন কম মূল্যে, এই যে 100 টাকারটা আমি যদি 90 টাকায় বিক্রি করে দিই, এইটাকে বলা হয় অবহারে বিক্রয়। কি বলা হয়, অবহারে, অবহারে বিক্রয়, অবহারে বিক্রয়। আরও নাম আছে ডিসকাউন্টে বিক্রয়, ডিসকাউন্টে বিক্রয়, বাট্টায় বিক্রয়। কম মূল্যে বিক্রি করলে আরো কি বলা হয়, বাট্টায়, বাট্টায় বিক্রয় অথবা ডিসকাউন্টে বিক্রয়, ডিসকাউন্ট, ডিসকাউন্টে বিক্রয়। ঠিক আছে, তাহলে এই যে নামগুলো মুখস্থ রাখতে হবে। ঠিক আছে, অধিহার বা প্রিমিয়াম একই কথা, আর এইদিকে হচ্ছে অবহার বা বাট্টা বিক্রয়। এখন আমাকে বলছে বেশি মূল্য, বেশি বলছে না, তো বেশি হলে কি হবে, অধিহার অথবা প্রিমিয়াম। বেশি হলে কি হবে, অধিহার অথবা প্রিমিয়াম। তো দেখো অপশনে কি আছে, অপশনে, অপশনে সমমূল্য আছে, ছাড়ে আছে। ছাড় মানে যে বাট্টা, ছাড় মানে কি বাট্টা, তখন তো কম মূল্যে না। এবার প্রিমিয়াম আছে সমান, সমমানের লেনদেন, সমমানের নিচে লেনদেন। তো সমমানের নিচে লেনদেন মানে বি আর ডি কিন্তু একই, সমমানের নিচে আর ছাড়ের লেনদেন একই কথা। তো বিও বাদ, এও বাদ, ডিও বাদ। আমাদের অধিহার মানে হচ্ছে বা বেশি মূল্যে মানে হচ্ছে প্রিমিয়ামের লেনদেন। অ্যান্সার সি হচ্ছে আমাদের কারেক্ট। এখানে অ্যান্সার সি হচ্ছে কারেক্ট, অ্যান্সার কি, সি হচ্ছে কারেক্ট। তো 10 নং এমসিকিউ আমাদের শেষ হয়ে গেল। আমরা চলে যাই আমাদের পরবর্তী যে এমসিকিউ আছে। এখানে 11তে কি বলতেছে আসলে দেখো তো, ব্যাংক আর গ্রাহক সম্পর্কের মধ্যে নিম্নলিখিত কোনটি অন্তর্ভুক্ত নয়। ব্যাংক আর গ্রাহক সম্পর্ক, তাহলে একজন ব্যাংকার আর একজন গ্রাহক, ধরো তোমার কোনো অ্যাকাউন্ট আছে, বা আমার কথাই যদি আমি বলি, ব্যাংকে আমার অ্যাকাউন্ট আছে, তো আমি হচ্ছে গ্রাহক আর ব্যাংকার হচ্ছে যে এজেন্ট বা যারা হচ্ছে ব্যাংকে বসে তারাই ব্যাংকার। তো এই যে আমার সাথে আর যে ব্যাংকের যারা আছে ওখানে ব্যাংকে, তাদের সাথে তাদের সাথে সম্পর্কের মধ্যে কোনটি অন্তর্ভুক্ত নয়। তাহলে ব্যাংক আর গ্রাহকের সম্পর্ক তোমরা পড়ছো না দ্বিতীয় পত্রে, বাণিজ্যিক ব্যাংকের, বাণিজ্যিক ব্যাংক নামে যে চ্যাপ্টার আছে, ওই চ্যাপ্টারে বাণিজ্যিক ব্যাংকের ব্যাংক আর গ্রাহক সম্পর্ক নামে একটা টপিক আছে। তো এই যে বাণিজ্যিক ব্যাংক, বাণিজ্যিক ব্যাংকের ব্যাংকার গ্রাহক যে সম্পর্ক, এই সম্পর্কের অন্তর্ভুক্ত নয় কোনটা। তো অনেকগুলো সম্পর্কের কথা কিন্তু বলা আছে, তো সবগুলো তোমার পড়তে হবে এবং খেয়াল করতে হবে যে কোনটা আসলে এর ভিতর অন্তর্ভুক্ত ছিল না, সেইটা তোমার অ্যান্সার। তাহলে দেখো কিভাবে ট্যাকটিক্যালি ওদিকে কয়টা প্রশ্ন সলভ করলাম, তার ভিতর দেখো 9 আর বহির্ভূত দিয়ে ভরা। ঠিক আছে, অন্তর্ভুক্ত বলে আবার নয় বলতেছে, তাহলে তোমাকে কিভাবে কনফিউজ করার চেষ্টা করতেছে বিশ্ববিদ্যালয়গুলো, তা খেয়াল করো। তাহলে অন্তর্ভুক্ত নয়, তাহলে ব্যাংকার গ্রাহকের সম্পর্ক কি আমরা একটু দেখি। অপশনে কি বলছে, গ্রাহকের তথ্য গোপন রাখা। গ্রাহকের তথ্য অবশ্যই গোপন রাখতে হবে। তাহলে ব্যাংকের ব্যাংকারের কাজই হচ্ছে গ্রাহকের তথ্য। তুমি যখন অ্যাকাউন্ট ওপেন করো, প্রায় 20 পেজের মতো বা 8-10 পেজ, 12 পেজ, 13 পেজ দেখবা। এখন তো হচ্ছে তোমার ফোনেও অ্যাকাউন্ট খুলতে পারো, বাট যখন পেপারে অ্যাকাউন্ট খোলা হইতো, মানে পেপার মানে কাগজে তুমি সিগনেচার দিতা, যারা অ্যাকাউন্ট খুলছো তারা দেখবা, হয়তো খেয়াল করে দেখবা, বা বাবা মার কাছে শুনতে পারো যে একটা অ্যাকাউন্ট খুলতে গেলে কয় জায়গায় সিগনেচার দিতে হয়, এটা একটু শুনবা। ঠিক আছে, ব্যাংক অ্যাকাউন্ট সবারই আছে এখন, যারা আছে, আমারও আছে। তো হচ্ছে তোমার বাড়ির অনেকেরই হচ্ছে ব্যাংক অ্যাকাউন্ট পেয়ে যাবা। তো এই ব্যাংক অ্যাকাউন্ট খোলার সময়, একটা সেভিংস অ্যাকাউন্ট খোলার সময় কত জায়গায় সিগনেচার দিতে হয় এটা একটু শুনবা। মিনিমাম 10-12 জায়গায় সিগনেচার দিতে হয়। তো হচ্ছে অনেকগুলো পেজ থাকে, তো সেইখানে যে তথ্যগুলো দেওয়া, অনেক তথ্য দেওয়া লাগে। ঠিক আছে, তোমার আয়ের উৎস,
তারপরে অনেক অনেক তথ্য, যে ওটা পড়লেই বুঝবা। অ্যাকাউন্ট ওপেনিং ফর্ম, ওটা পড়লেই বুঝবা। যে কোনো ব্যাংকে গেলে তোমরা যদি আরও ধারণা নিতে চাও, তাহলে একটা ব্যাংকে যে ফর্মটা নিবা, নিয়ে পড়ে দেখবা, তোমার চাইলেই দিবে অ্যাকাউন্ট ওপেনিং ফর্ম ফ্রি, ওটা চাইলেই দিবে। তো হচ্ছে এই যে অ্যাকাউন্ট ওপেনিং ফর্মে যে তথ্যগুলো দাও, এটা হচ্ছে ব্যাংকারের দায়িত্ব হচ্ছে গোপনে রাখা। চাইলেই আমি যে তোমার ব্যাংকের তথ্য চাইলাম, আমাকে কি তোমার তথ্য দেখা দিবে? দিবে না। তো এটা হচ্ছে গোপন রাখা দায়িত্ব। শুধুমাত্র আইনি ক্ষেত্রে, আদালতের নোটিশ থাকলে বা আইনি জটিলতা থাকলে সেক্ষেত্রে কিন্তু আদালতের আদেশে দেখাইতে পারে। তো হচ্ছে আমাদের ব্যাংকারের কাজই হচ্ছে গ্রাহকের তথ্য গোপন রাখা। তো এটা অন্তর্ভুক্ত নয়, এই কথাটা আমরা বলতে পারতেছি না। তাহলে অপশন এ বাদ। বিতে দেখো ব্যাংকের লভ্যাংশ প্রদান। বিতে দেখো ব্যাংকের লভ্যাংশ প্রদান। ব্যাংকের লভ্যাংশ কাদেরকে দিবে? এই যে লভ্যাংশ, এই ব্যাংকের লভ্যাংশ কাদেরকে দিবে একটু বলো। ব্যাংকের লভ্যাংশ, ব্যাংক যে আয় করছে তোমার কাছে হচ্ছে ঋণ দিয়ে যে আয় করছে, তো এই লভ্যাংশ বা এই যে আয়ের থেকে যে শেয়ার হোল্ডারদের ডিভিডেন্ড দিবে, তাই না? তাহলে কাদেরকে ডিভিডেন্ড দিবে বা লভ্যাংশ কাদেরকে দিবে? ব্যাংকের যে মালিক আছে, ব্যাংকের যে শেয়ার হোল্ডার আছে তাদেরকে দিবে। তাহলে এই শেয়ার হোল্ডার আর গ্রাহক কি একই? এটা একটু বলো আমাকে। শেয়ার হোল্ডার বা ব্যাংকের মালিক বা শেয়ার হোল্ডার, এরা আর গ্রাহক, এই যে গ্রাহক, কই এই গ্রাহক, এরা কি একই কিনা এটা একটু বলো, বলার চেষ্টা করো। যে আমি হচ্ছে অ্যাকাউন্ট ওপেন করলাম, আর আরেকজন হচ্ছে ব্যাংকে শেয়ার আছে, ব্যাংকে শেয়ার কিনছে, এই দুজন কি একই নাকি? তাই বলো, এই দুজন একই কিনা এটা বলো। দেখো আমি যে অ্যাকাউন্ট ওপেন করছি আমি হচ্ছে গ্রাহক, যে অ্যাকাউন্ট ওপেন করছে সে কি গ্রাহক, আর মালিক হচ্ছে কি যে ব্যাংকে শেয়ার কিনছে। আমি তো আর ব্যাংকে শেয়ার কিনি নাই, আমি ওই ব্যাংকের মালিক না। তাহলে এই যে লভ্যাংশ দিবে হচ্ছে মালিককে, লভ্যাংশ দিবে শেয়ার হোল্ডার বা মালিককে। তো এটা তো গ্রাহককে দিবে না, গ্রাহককে দিবে না। তাহলে ব্যাংকের গ্রাহকের সাথে সম্পর্ক হচ্ছে তথ্য গোপন রাখা, কিন্তু যে আমাদের লভ্যাংশ বা আয় হয়েছে ওইটা তো আর গ্রাহককে দিতে হবে না। ঠিক আছে, তো এইটা হচ্ছে কি, এটা হচ্ছে মালিকদের দেবে। তো এটা হচ্ছে গ্রাহক এবং ব্যাংকারের মধ্যে যে সম্পর্ক আছে সেটার আওতাভুক্ত নয়, এটাই কিন্তু চাইছে, যে অন্তর্ভুক্ত নয় এটাই চাইছে। তো অ্যান্সার হচ্ছে বি। অ্যান্সার কি? বি। তাহলে গ্রাহক এবং হচ্ছে ব্যাংকারের যে সম্পর্ক সেটার আওতাভুক্ত নয় হচ্ছে ব্যাংকের লভ্যাংশ প্রদান। ব্যাংক তোমাকে লভ্যাংশ প্রদান করতে পারবে না, তুমি হচ্ছে গ্রাহক। তোমাকে আমানতের উপর সর্বোচ্চ সুদ দিতে পারে, কিন্তু হচ্ছে লভ্যাংশ দিবে না। তারপর দেখো সি, গ্রাহকের অর্থ গ্রহণ এবং প্রদান। তুমি যখন ব্যাংকের কাস্টমার বা গ্রাহক হয়ে যাবা, তখন তোমার অর্থ অবশ্যই জমা নিবে। যে ডিপোজিট স্লিপ পড়ছি না, ডিপোজিট, ডিপোজিট মানে জমা গ্রহণ। তো এই যে জমা গ্রহণ করবে, এবং তুমি যখন চেক দিবা তখন তোমাকে প্রদান করবে। তো এটাও গ্রাহক সম্পর্কের ভিতর পড়ে। তো এটা হচ্ছে অন্তর্ভুক্ত নয়, এই কথাটার ভিতর আসতেছে না। এবার গ্রাহকের হিসাবের দেখাশোনা। গ্রাহকের হিসাবের অবশ্যই দেখাশোনা তো ব্যাংকের দায়িত্ব। ব্যাংকের দায়িত্বই তো গ্রাহকের হিসাবের দেখাশোনা করা। ঠিক আছে, তো এটাও হচ্ছে অন্তর্ভুক্ত নয়, এই কথাটির ভিতর যাচ্ছে না। আশা করি সবাই বুঝতেছো। না বুঝলে অবশ্যই কমেন্টে জানাইতে পারো, আমি রিপ্লাই দিয়ে দিব। ঠিক আছে, কোনো সমস্যা নেই। তো যারা ক্লাসটি করছো মনোযোগ দিয়ে করো, এবং হচ্ছে অ্যান্সার করার ট্রাই করো। আর যারা পারো তারা অ্যান্সার করার ট্রাই করো। কোনো কিছু না বুঝলে জিজ্ঞাসা করো, আমি তোমাদেরকে প্রত্যেকটা অপশন ধরে ধরে বোঝাই দেওয়ার চেষ্টা করতেছি। তো এই আমাদের অ্যান্সার এটা কি হইলো? বি। আমরা চলে যাবো আমাদের 12 নং এমসিকিউতে। 12 নম্বরে চলে যাব। নিচের কোনটি কেন্দ্রীয় ব্যাংকের দায়িত্ব নয়? এবার দেখো, কেন্দ্রীয় ব্যাংক পড়ছো দ্বিতীয় পত্রে, বাণিজ্যিক ব্যাংকের পরে বা আগে। কেন্দ্রীয় ব্যাংক, তাই তো? কেন্দ্রীয় ব্যাংক কি দেশের সব ব্যাংকের মুরব্বী, তাই তো? তো এই যে কেন্দ্রীয় ব্যাংক, এই কেন্দ্রীয় ব্যাংকের দায়িত্ব নয়। আবার দেখো, দায়িত্ব নয়, 12টা প্রশ্ন পড়াচ্ছি, এর ভিতর কতগুলো হচ্ছে বহির্ভূত বা দায়িত্ব নয় দিয়ে প্রশ্ন আসতেছে। তো হচ্ছে এই দেখো, নিচের কোনটি কেন্দ্রীয় ব্যাংকের দায়িত্ব নয়? কেন্দ্রীয় ব্যাংকের দায়িত্ব তো পড়ছো অনেক, অনেক দায়িত্ব, তাই না? পুরো দেশের অর্থব্যবস্থার মূল দায়িত্বই তো কেন্দ্রীয় ব্যাংকের। অর্থব্যবস্থার মূল দায়িত্বই তো কেন্দ্রীয় ব্যাংকের। তাহলে মুদ্রা বাজারের প্রধান হচ্ছে কেন্দ্রীয় ব্যাংক, মুদ্রা বাজার। আর পুঁজি বাজারের প্রধান হচ্ছে শেয়ার শেয়ার যে আমাদের যে হচ্ছে বিএসইসি আছে, স্টক এক্সচেঞ্জ কমিশন। এবার দেখো, তাহলে কেন্দ্রীয় ব্যাংকের দায়িত্ব কি? দেশের অর্থব্যবস্থাকে কি স্থিতিশীল করা। তো এখন দেখো দায়িত্ব নয় কোনটি, আমরা একটু এটা দেখবো। মুদ্রা ইস্যু। তাহলে কেন্দ্রীয় ব্যাংক কি করতে পারে? মুদ্রা ইস্যু করতে পারে। মুদ্রা ইস্যু করতে পারে মানে নোট ছাপাইতে পারে, মুদ্রা ইস্যু করতে পারে, তাই না? কেন্দ্রীয় ব্যাংক কি করে? নোট ইস্যু করে বা মুদ্রা ছাপায়, বা ব্যাংক নোট ছাপায়। তো এটা একমাত্র দায়িত্ব হচ্ছে কেন্দ্রীয় ব্যাংকের, দায়িত্ব নয়। এই কথাটির ভিতর তো পড়তেছে না, তাহলে এটা বাদ। কেন্দ্রীয় ব্যাংক হচ্ছে কি করতে পারে? মুদ্রা ইস্যু করতে পারে। এবার ব্যাংকগুলোকে ঋণ প্রদান করা। তোমরা জানো না, বাণিজ্যিক ব্যাংকের শেষ আশ্রয়স্থল কে? কেন্দ্রীয় ব্যাংক। বাণিজ্যিক ব্যাংকের শেষ আশ্রয়স্থল বা ঋণের শেষ আশ্রয়স্থল লেন্ডার অফ লাস্ট রিসোর্ট, তাই না? লেন্ডার অফ লাস্ট রিসোর্ট লিখে দিই।
অ্যাডমিশনের জন্য এগুলো গুরুত্বপূর্ণ আসলে। লেন্ডার অফ লাস্ট রিসোর্ট, তাই তো? তাহলে লেন্ডার অফ লাস্ট রিসোর্ট হচ্ছে কেন্দ্রীয় ব্যাংক, তো এইটাও তো হচ্ছে দায়িত্বের মধ্যে পড়ে, তো এটাও নিতে পারতেছি না। ব্যাংকগুলোর লাভ বৃদ্ধি করা, ব্যাংকগুলোর লাভ বা মুনাফা বা প্রফিট বৃদ্ধি করা, তো কেন্দ্রীয় ব্যাংকের কাজ কিন্তু বাণিজ্যিক ব্যাংকগুলোর লাভ বৃদ্ধি করে দেওয়া নয়। কেন্দ্রীয় ব্যাংক কোনো বাণিজ্যিক ব্যাংকে লাভ বৃদ্ধি করে দেয়? এটা তো হচ্ছে ব্যাংকের কাজ, যে ঋণ প্রদান করবে, আমানত সংগ্রহ করবে এবং ওই ঋণ থেকে লাভ আদায় করবে। তা দেখো, কেন্দ্রীয় ব্যাংকের দায়িত্ব নয় হচ্ছে এই যে ব্যাংকগুলো লাভ বৃদ্ধি করা, এটা কেন্দ্রীয় ব্যাংকের দায়িত্ব না, এটা হচ্ছে বাণিজ্যিক ব্যাংক নিজেরা তাদের নিজ চেষ্টায় করবে, নিজ যে চেষ্টা আছে, মানে ঋণ ঋণ এবং আমানতের ভিতর সামঞ্জস্য রেখে সেই ঋণ বিনিয়োগ করে সেখান থেকে তারা মুনাফা করবে, এটা হচ্ছে নিজের দায়িত্ব, বাণিজ্যিক ব্যাংকের নিজের দায়িত্ব, কেন্দ্রীয় ব্যাংকের দায়িত্ব নয়। তো এটা হচ্ছে অ্যান্সার। এবার আমরা ডিতে চলে যাই, অর্থনৈতিক স্থিতিশীলতা রাখা। কেন্দ্রীয় ব্যাংকের একটা মেজর বা প্রধান দায়িত্ব হচ্ছে অর্থনীতি স্থিতিশীল রাখা, তো এটাও অ্যান্সার না, অ্যান্সার হচ্ছে শুধুমাত্র সি। তো এই প্রশ্নের উত্তর হচ্ছে সি। দেখো, ঢাকা বিশ্ববিদ্যালয়ে আমরা কোন 24-25 সেশনের 12টা এমসিকিউ সলভ করলাম। আশা করি এই যে 12টা এমসিকিউ প্রত্যেকটা হচ্ছে প্যাটার্ন তোমরা ধরতে পারছো। আমি পরের স্লাইডটায় যাই, দেখো তোমাদের হচ্ছে ফিনান্স ব্যাংকিং ও বিমা দুইটা পত্র, তাই না? এই দুইটা পত্রের উপর প্রশ্ন করা হয়। দুইটা পত্রে কয়টা অধ্যায় আছে তোমরা জানো? তোমরা জানো কি না দুইটা পত্রে কয়টা অধ্যায় আছে? এই যে প্রথম পত্রে 9টা অধ্যায় থাকে, প্রথম পত্রে 9টা অধ্যায় এবং দ্বিতীয় পত্রে 12টা অধ্যায়, দুইটা মিলে 21টা অধ্যায়। এই যে 21টা অধ্যায়ের উপর মাত্র 12টা এমসিকিউ ঢাকা বিশ্ববিদ্যালয়ে। কয়টা এমসিকিউ? 12টা এমসিকিউ। 12টা এমসিকিউ, তাহলে 21টা অধ্যায় পড়ে তুমি হচ্ছে 12টা এমসিকিউ পাচ্ছ। এই 12টা এমসিকিউ কিন্তু হচ্ছে প্রত্যেকটা অধ্যায় থেকে আসবে না। তো এই জন্যই আমাদের প্রশ্ন বিশ্লেষণ ক্লাস, কোন চ্যাপ্টারের উপর থেকে কোন প্রশ্নটা আসলে আসতেছে এই বিষয়গুলো একটু দেখো। এক নজরে আমি একটু তুলে দিচ্ছি। দেখো, হস্তান্তরযোগ্য ঋণের দলিল থেকে একটা প্রশ্ন পাইছি 12টা থেকে, কেন্দ্রীয় ব্যাংক থেকে 2টা প্রশ্ন আসছে। তারপর দেখো, মূলধন ব্যয় থেকে একটা, মূলধন বাজেটিং থেকে একটা এবং বাণিজ্যিক ব্যাংক ও ব্যাংক হিসাব থেকে একটা প্রশ্ন পাইছি। এরপর দেখো, ঝুঁকি ও মুনাফার হার থেকে তোমাদেরকে প্রথমে যে করাইছিলাম ওইখান থেকেও কিন্তু 2টা প্রশ্ন আসছে। এরপরে জীবন বীমা থেকে একটা প্রশ্ন, দীর্ঘমেয়াদী অর্থায়ন থেকে আবার 2টা, অর্থের সময় মূল্য থেকে একটা। তো এই যে প্রশ্ন 12টা এমসিকিউ সলভ করে দেখো, প্রত্যেকটা প্রশ্ন অ্যানালাইসিস করে প্রায় একটা প্রশ্ন দিয়ে কিন্তু 4টা 5টা করে এমসিকিউ। এছাড়াও হচ্ছে তোমাদেরকে হচ্ছে যে বিষয়গুলো আমি দেখাতে চেয়েছি যে হচ্ছে প্রশ্নগুলো আসলে কেমনভাবে আসে, এই বিষয়গুলো কিন্তু জানা খুবই গুরুত্বপূর্ণ একেবারে বিশ্ববিদ্যালয় ভর্তি প্রস্তুতির শুরুতে। এজন্যই কিন্তু তোমাদের জন্য স্কুল অফ এক্সেলেন্সের পক্ষ থেকে শুরুতেই আমরা কিছু প্রশ্ন বিশ্লেষণ ক্লাস নিয়ে এসেছি। এবং হচ্ছে আমাদের যে সি ইউনিট এক্সেলেন্ট অনলাইন কোর্স, এটা কিন্তু এনরোলমেন্ট শুরু হয়েছে, অনেকেই কিন্তু এনরোল করেছে। তোমরা যারা করো নাই এখনও, তারা চাইলে যে বিডিএসওই, আমি আগেও লিখে দিয়েছি আবারও লিখে দিচ্ছি, এইখানে হচ্ছে গুগলে এটা লিখলেই তোমাদের ওয়েবসাইট চলে আসবে, সেখানে চাইলে 1500 টাকা ছাড়ে 25 আগস্ট পর্যন্ত তোমরা ভর্তি হতে পারবা। এবং আমাদের যে ক্লাস 180টারও বেশি মূল ক্লাস, এছাড়াও 230টা হচ্ছে আমাদের এক্সাম থাকবে। তাছাড়া আমাদের প্রিমিয়াম টি শার্ট 24/7 হচ্ছে আমাদের লাইভ সাপোর্ট, অর্থাৎ মেন্টররা তোমাদের প্রাইভেট গ্রুপে সাপোর্ট দিবে যখনই যে প্রশ্ন থাকবে। এছাড়াও হচ্ছে আমাদের যে ক্লাসগুলো কিন্তু হচ্ছে জুমে তোমরা যুক্ত থাকবা এবং অফলাইনের মতো, একেবারে অফলাইনের মতো প্রশ্ন করে করে কিন্তু অ্যান্সার জেনে নিতে পারবা। তো এই ফিচারগুলো সহ আমাদের কোর্সে এনরোলমেন্ট করতে চাইলে এখনই bdsoi.com অথবা হচ্ছে আমাদের ফেসবুক পেজে তোমরা নক দিতে পারো। আশা করি আজকের ক্লাসটি করে অন্তত ঢাকা বিশ্ববিদ্যালয়ের ফিনান্সের যে প্রশ্ন আসলে কেমনভাবে আসে, কোন চ্যাপ্টারের উপর বেশি গুরুত্ব দেওয়া উচিত, কিভাবে প্রশ্নগুলো ধরে ধরে পড়া উচিত, সেই বিষয়গুলো তোমরা জানতে পেরেছো। এবং হচ্ছে তোমাদের ভর্তি প্রস্তুতির শুরুটা, ফিনান্সের শুরুটা অন্তত স্কুল অফ এক্সেলেন্সের সাথে শুরু হলো, এই আশায় আমি ব্যক্ত করছি। আজকের মতো এখানেই শেষ করছি, পরবর্তী কোন ক্লাসে দেখা হবে ইনশাল্লাহ।